সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। সবাইকে আবারও আরেকটা নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি এবং আপনারা জানেন যে আজকে যে ক্লাসটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এটা আপনাদেরকে আগেই আমরা অ্যানাউন্স করে দিয়েছিলাম যে আজকে আমরা আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হব। আর প্রতি সপ্তাহের বুধবারে আমি যে আপনাদের সঙ্গে উপস্থিত হয় জীববিজ্ঞানের একটা টপিক আপনাদের সাথে আলোচনা করি, একটা অধ্যায় আলোচনা করি। আমরা কিন্তু ধারাবাহিকভাবে বেশ কিছু ক্লাস শেষ করে ফেলেছি এবং সেই ক্লাসগুলো থেকে আশা করি যে আপনারা আসলে বেশ উপকৃত হয়েছেন। তো তারই ধারাবাহিকতায় আজকে একটা নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তো আপনারা সবাই কাইন্ডলি একটু যুক্ত হয়ে যাওয়ার পর ক্লাসটা একটু শেয়ার এবং মেনশন করে দিবেন নিজের বন্ধু এবং বান্ধবীদের সঙ্গে। আমরা একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিব। দেন হচ্ছে আমরা ক্লাসটা কিন্তু শুরু করব। সো আপনারা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে যাওয়ার পর কিন্তু কানেক্টেড থাকতে হবে, কারণ যে পড়াগুলো বা যে কৌশলে আমরা যে জিনিসগুলো আমরা আপনাদেরকে পড়াবো এই প্রত্যেকটা জিনিসই নার্সিং ভর্তি পরীক্ষা যারা দিবেন 2025 এবং 2026 শিক্ষাবর্ষে, যাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একটা কথাবার্তা চলতিছে যে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে লাস্টের দিকে হোক অথবা না হোক, কিন্তু 2-1 মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে, এটা আমরা বলে দিতে পারি। তো যা হোক, সেই সকল শিক্ষার্থীদের এখন যদি একটা সুন্দর প্রিপারেশন না নিতে পারি তাহলে কি হবে বলেন তো? আপনি দিন শেষে সব ব্যর্থতায় পর্যবসিত হবেন। সবচেয়ে বড় যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো যে যেহেতু শীতকাল, প্রচন্ড রকমের শীত পড়তেছে বিভিন্ন জায়গায়। সো এই বিভিন্ন জায়গায় শীতের মধ্যে সবাই একটু চায় একটু উষ্ণতার মধ্যে থাকতে, একটু সুন্দর করে একটু গরম গরম লাগাতে। তখন কি করে, লেপের ভিতরে থাকে, কম্বলের ভিতরে থেকে ঘুমায় থাকে, ঠিক আছে? সো ঘুমানোর ফলে কি হয়, দিন শেষে সে কিন্তু ব্যর্থতার দিকে ধাবিত হয়। সো অলরেডি ইশরাত জাহান আপু যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোমাইয়া শিমু আপু যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের যে পড়ানোর যে টেকনিকটা, আমার স্কুল আপনাদেরকে যেভাবে আসলে গাইড দিচ্ছে সেটা আপনারা ভালো করে জানেন। আপনাদের অ্যাডমিশনের জন্য আপনারা অনেকেই আমাদেরকে জানান যে ভাই ফিনান্সিয়াল প্রবলেমের জন্য বিভিন্ন রিজনে আপনারা কিন্তু আসলে ভালো একটা প্রস্তুতি সম্পন্ন করতে পারেন না। তো সেই সকল শিক্ষার্থীদের কথা চিন্তা করে, সেই সকল শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমার স্কুল এই আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের জন্য আমরা কিন্তু ফুল নার্সিং এর কোর্সটাই কিন্তু ফ্রি করে দিয়েছে এবং এখানে প্রতিদিন আপনার ঠিক সন্ধ্যা 7টায় প্রতিদিনই কিন্তু ক্লাস অনুষ্ঠিত হয়। সো আশা করি যে এই ক্লাসগুলো করে আপনারা উপকৃত হচ্ছেন এবং যেহেতু আশা করি যে উপকৃত হচ্ছেন এবং উপকৃত হলে অবশ্যই কি করবেন, আমার স্কুলের পরিবারের সদস্য কিন্তু শুধুমাত্র আমি কিংবা আমাদের যে টিম আছে তারা না, আমার স্কুল পরিবারের সদস্য কিন্তু আপনারা সবাই। সো আপনার স্কুলের পক্ষ থেকে আপনাদের দায়িত্ব যেটা থাকে সেটা হলো ভাই আমরা কিছুই চাই না, আমরা আপনাদের ভালোবাসা চাই। আমরা চাই আপনারা সামনের দিকে কাজ পড়াশোনা করেন, একটা ভালো জায়গায় যান। আমরা যাতে আপনাদের এই যে ভালো জায়গায় যাওয়ার পিছনে যদি আমাদের ন্যূনতম একটু অন্যদের যদি অবদান থাকে, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ওকে, সালাম খান ভাইয়া যুক্ত হচ্ছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করি যে ভালো আছেন আপনি। সো দেখেন, আমার স্কুলের পক্ষ থেকে আমি জাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা আপনাদের জন্য কিন্তু কোনো ধরনের কোনো কোর্স নেওয়া, আমরা এখানে শুধুমাত্র আমরা কিন্তু অনলি একটা এক্সাম ব্যাচ লঞ্চ করেছি। এক্সাম ব্যাচ, এই এক্সাম যে ব্যাচটা আছে এখানে আমাদের কি কি পাচ্ছেন সেটা আমরা একটু বলে দিই। যারা বিএসসি তে পরীক্ষা দিবেন আর যারা আছে ডিপ্লোমাতে পরীক্ষা দিবেন অথবা মিডওয়াইফারি অথবা যাতেই দেন ডিপ্লোমাতে, এই বিএসসি তে পরীক্ষা দিলে পাবেন 168টি এক্সাম, ডিপ্লোমাতে পরীক্ষা দিলেও পাবেন কয়টি, 168টি এক্সাম। সো শুধুমাত্র ক্লাস না, আপনি যে জাজমেন্ট করতে হবে এই প্রশ্নগুলোও কিন্তু আমরাই করতেছি। সো আশা করি যে এই কোশ্চেনগুলো আপনাদের জন্য খুবই 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 কার্যকর হয়ে যাবে, ঠিক আছে? তো সুবর্ণ আপু যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম আপু, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। নৌসিনা জামান, অ্যানি আফরিন আপু যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আশা করি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি আশা করি যে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের ক্লাসটা খুব চমৎকার একটা ক্লাস হতে চলেছে। দেখেন, বিএসসি তে 168টি এক্সাম পাচ্ছেন, ডিপ্লোমাতে 168টি এক্সাম পাচ্ছেন। কোর্স ফিটা একটু লক্ষ্য করেন, অর্থাৎ ফিসটা একটু লক্ষ্য করেন। বিএসসি তে অনলি 600 টাকা আর ডিপ্লোমাতে অনলি আমি যদি বলি 500 টাকা। সো এইটা কিন্তু খুব বেশি কিছু না। আমি আশা করি যে এই টাকাটা যদি আপনি আমার স্কুলে বা আমাদের কাছে ইনভেস্ট করেন, এটা আপনার বৃথা যাবে না। যখন পরীক্ষা দিতে যাবেন তখন মনের মধ্যে একটা কনফিউশন থাকবে না, কনফিডেন্স থাকবে যে ভাইয়া আমরা একটা ভালো জিনিস পেয়েছি, আমরা একটা ভালো কিছু শিখতে পারছি। এর মধ্যে আপনাকে জাজমেন্ট করার জন্য আমরা কিন্তু 12টা পরীক্ষা আপনাদের জন্য কিন্তু ফ্রি রেখেছি। কেন ফ্রি রেখেছি? কারণ আপনি দেখতে পারেন যে আমার স্কুল আসলে আপনাকে কি দিতে চাচ্ছে, আমার স্কুল আপনাকে কি দিবে, এই বিষয়টাও কিন্তু আমরা আপনাকে জাজমেন্টের জন্য ফ্রি রেখেছি। ওকে, সো যারা আসলে এখনো পর্যন্ত ভর্তি হন নাই, আমাদের এক্সাম ব্যাচে এখনো পর্যন্ত ইনরোল করেন নাই, তারা খুব দ্রুত যত তাড়াতাড়ি পারেন অবশ্যই ইনরোল করবেন, কারণ পরীক্ষা খুব সন্নিকটে, খুব বেশি সময় হয়তো নেবে না, জানুয়ারিতে না হইলেও ফেব্রুয়ারিতে হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষা তো আর বসে থাকবে না। সো যেহেতু
পরীক্ষা খুব সন্নিকটে, এই সন্নিকটের সময়ে একটা সুন্দর প্রিপারেশন নেওয়ার জন্য আমার স্কুলের যে ক্লাসগুলো, আমাদের ক্লাসগুলো রেগুলার করতে হবে এবং সেই সাথে সাথে আমাদের এক্সামগুলো রেগুলার দিতে হবে। একদিকে জাজমেন্ট হবে, একদিকে পড়াশোনা হবে, এই দুইটার মাধ্যমে যদি আপনি আগায় যান তাহলে কিন্তু অ্যাডমিশনে আপনি কিন্তু নিজেকে একটু অন্য উচ্চতায়, অন্য জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন। সো যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের পেজে নক করবেন, আমাদের নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন। সো অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছে শিমু আক্তার আপু, যুক্ত হয়েছে শিরিনা আক্তার আপু, যুক্ত হয়েছে আনিশা আপু, যুক্ত হয়েছে সুমাই আপু, যুক্ত হয়েছে রাসেল খান। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তো আজকে যে অধ্যায়টা আমরা পড়বো সেটা হচ্ছে মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থা। অর্থাৎ আমরা এই যে বিশাল বিশাল মানুষ, এই যে আমার মতো একজন মানুষ, আপনার মতো একজন মানুষ, এরকম তো হাজার হাজার মানুষ আছে, তাই না? আমরা সবাই এই যে মানুষগুলো আছি, এই মানুষগুলো আসলে রোগ ব্যাধি থেকে কিভাবে বাইসে আসছি, তাই না? আমাদের চারপাশে কিন্তু হাজার হাজার ভাইরাস, ব্যাকটেরিয়া ছড়ানো ছিটানো, সামনে পিছে খালি ছড়ানো ছিটানো আর ছড়ানো ছিটানো। তারপরেও আমরা কিভাবে বেঁচে আছি? আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা ভগবান গড আমাদেরকে এমন সুন্দরভাবে, এমন চমৎকার ভাবে সৃষ্টি করেছে, আমাদের দেহটাকে এত সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করেছে যে ভাইয়া আমাদের রোগ জীবাণু চাইলেই কিন্তু সহজে আমাদেরকে অ্যাটাক করতে পারে না। এটা কিন্তু সিকোয়েন্স আছে যে তুই আসতে পারবি না, তোকে একটু প্রতিহত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খুব চমৎকার ভাবে সৃষ্টি করেছেন। দেখেন কিভাবে সৃষ্টি করেছে, সেই জিনিসটা নিয়ে কিন্তু আমরা আজকে একটু আলোচনা করব, ঠিক আছে? তো চলেন আমরা একটু আলোচনা করি। আমাদের যে আজকের যে অধ্যায়টা আছে এখানে মূলত বেসিক্যালি তিনটা টপিকের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। একটা হচ্ছে মানব প্রতিরক্ষা ব্যবস্থা, দুই নাম্বার আছে অ্যান্টিবডিতে যোগ দেওয়া হবে, এবং ভ্যাকসিন, ভ্যাকসিনেশন, ভ্যাকসিন কেন দেওয়া হয় এই জিনিসটা যোগ দেওয়া হবে। ওকে, তো আমি চলে যাচ্ছি। দেখেন আমি একেবারে প্রথম থেকে শুরু করি, মানব প্রতিরক্ষা ব্যবস্থা থেকে আমি শুরু করে দিচ্ছি। সো দেখেন মানব যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে এই কথাটা যদি বলে মানব প্রতিরক্ষা, এই প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু তিন প্রকার, ঠিক আছে? মানব প্রতিরক্ষা অর্থাৎ একটা ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে গেলে তিনটা ধাপ অতিক্রম করা লাগে। এই তিনজন মানুষটাকে বা তিনটা পদ্ধতিকে যখন পরাস্ত করতে পারে তখনই শুধুমাত্র একজন ভাইরাস এবং একটা ব্যাকটেরিয়া কি করতে পারবে, আমাদেরকে অ্যাটাক করতে পারবে। ওকে, এর আগে কিন্তু পারে না। তো দেখেন এই মানব প্রতিরক্ষা ব্যবস্থাটা হচ্ছে মূলত আসলে তিন প্রকার। একটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর থাকে, তারপর হচ্ছে দ্বিতীয় এবং সর্বশেষ হচ্ছে তৃতীয়। তিনটা, ঠিক আছে? তৃতীয় তিনটা। এই প্রথম আর দুই নাম্বার যেটা আছে এটাকে বলা হয় নন স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা। নন স্পেসিফিক, ঠিক আছে? স্পেসিফিক এখানে কিছু জিনিস থাকে, যেমন আমি যদি বলি ভাইয়া ব্যাকটেরিয়া কি সবসময় আমাদের ক্ষতি করে? না, কখনো সবসময় কিন্তু আমাদের ক্ষতি করে না। কেন? আপনি দেখেন, আপনি দই খাইতে চান, এই যে দই আমরা খাই, এই দইটা আসলে কি? দইটা আসলে কি? দইটা তৈরি করেছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া খেয়ে যে মল ত্যাগ করে সেটাই তো মূলত দই, তাই না? তো ব্যাকটেরিয়া কিন্তু সবসময় আমাদের ক্ষতি করে না। তো যে সময় নন স্পেসিফিক মানে কি, যেটা আসলে কোনো স্পেসিফিকেশন দেখে না, ও সবাইকে শত্রু মনে করে, ও সবাইকে কি মনে করে? শত্রু মনে করে। তো প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর প্রত্যেকটা জিনিসকেই সে শত্রু মনে করে, সে বাইরে থেকে যেই আসুক। আর তৃতীয় নাম্বার যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে এটাকে বলা হয় স্পেসিফিক। কি বলা হয় এটাকে? স্পেসিফিক, ঠিক আছে? তো আপনাকে কোশ্চেন করতে পারে আমাদের প্রতিরক্ষা যে স্তর আছে কয়টি? প্রথম কোশ্চেন আপনাকে করতে পারে আমাদের প্রতিরক্ষা স্তর আছে কয়টি? কয়টি হবে ভাইয়া? তিনটি। এক দুই তিন, তিনটি। আমাদের প্রতিরক্ষা স্তর আছে কয়টি? তিনটি। আমাদের প্রতিরক্ষা স্তর আছে কয়টি? তিনটি। এরপরে কোশ্চেন আসতে পারে আমাদের প্রতিরক্ষা স্তরের মধ্যে সবচেয়ে স্পেসিফিক প্রতিরক্ষা স্তর কোনটি? এক দুই তিন চার। যেহেতু ভাইয়া চার নাই তাহলে ওইটা আর উত্তর হবে না, উত্তর হয়ে যাবে কত? তিন। উত্তর হয়ে যাবে কত? তিন। ওকে, ক্লিয়ার কিনা? এটা হচ্ছে একেবারে বেসিক কথাবার্তা। সো বেসিক কথাবার্তাগুলো একটু সুন্দর করে মনে রাখেন। ওকে, এবার চলে যায় আমার এই যে প্রথম প্রতিরক্ষা যে স্তর আছে, এই প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে ছয়টা জিনিস আছে। এই ছয়টা জিনিস নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। যে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর বলতে আসলে একেবারে প্রথম সারির যে প্রতিরক্ষা স্তর, ধরেন কি হতে পারে? এর মধ্যে থাকতে পারে আমাদের শরীরে সর্বপ্রথম কি থাকে বলেন তো? একটা ত্বক থাকে, তাই না? ত্বক ভেদ করে যেতে পারে না। লোম থাকে, লোম থাকে, তাই না? লোম এই একটা জিনিস থাকে। তারপরে ধরেন যে সিরুমেন, কানের ভিতর খোল, এই একটা জিনিস আছে। এরকম বেশ কিছু জিনিস নিয়ে কিন্তু প্রথম প্রতিরক্ষা স্তরটা গঠিত হয়। ছয়টা জিনিস নিয়ে গঠিত হয় অ্যাকচুয়ালি। ত্বক থাকে, লোম থাকে, তারপরে সিলিয়া থাকে। আমি ছয়টা বলছি, ছয়টা। প্রথম প্রতিরক্ষা স্তর ব্যবস্থায় ছয়টা জিনিস থাকে। দেখেন আমি তিনটা লিখে ফেলছি, আর তিনটা আমি লিখে দিচ্ছি, একটু লিখে নিবেন। এরপরে দেখেন আছে সিরুমেন। কি আছে? সিরুমেন। সিরুমেন, সিরুমেন যেটা আছে সিরুমেন, এই সিরুমেনটা মূলত আসলে কানের খৈল, যেটাকে কানের খৈল বলি। এরপর আছে অশ্রু এবং লালা। অশ্রু এবং লালা, ঠিক আছে? অশ্রু প্লাস লালা, এটাও কিন্তু একটা প্রতিরক্ষা ব্যবস্থা। অশ্রু এবং লালা এটাও কিন্তু একটা প্রতিরক্ষা ব্যবস্থা।
ব্যবস্থা। এরপর আছে পৌষ্টিক নালীর আবার একটু বলি, পৌষ্টিক নালীর কিছু অ্যাসিড আছে, পৌষ্টিক নালীর অ্যাসিড, এটাও আমরা একটু পরে দেখব। পৌষ্টিক নালীর অ্যাসিড এটাও কি একটা প্রতিরক্ষা ব্যবস্থা। ওকে, আরেকটা থাকে, তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6, আরেকটা আছে 7টা। 7 নাম্বার যেটা আছে, 7 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে জনন যে গ্রন্থিগুলো আছে, জনন রেশন জননতন্ত্রের অ্যাসিড। এই অ্যাসিড কি করে? অ্যাসিড আছে ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। রেশন ও জননতন্ত্রের অ্যাসিড, জননতন্ত্রের অ্যাসিড। ওকে, তন্ত্রের অ্যাসিড। এই হচ্ছে সব মিলায় আমাদের প্রথম প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে এই 6টা জিনিস থাকে। কি কি থাকে একটু খেয়াল করবেন। লোম থাকে, ত্বক থাকে, সর্বপ্রথম ত্বক থাকে। আমাদের শরীরে দেখেন একটা চামড়া আছে, সবারই একটা চামড়া থাকে, তাই না? সহজ কথা, এই যে চামড়া বলে, কারোর চামড়া দেখতে আসছে চকটকে লাল, সরি সাদা, আর কারোর চামড়া দেখতে আমার মতো অর্থাৎ শ্যামল বর্ণের, আর কারোরটা হচ্ছে কি একটু মনে করেন যে ডিপ কালারে, তাই না, একটু কালো, তাই তো, আমরা যেটাকে নিগ্রো বলে থাকি। তো দেখেন এই যে ত্বক, যদি আমাদের কোনো ত্বকে যদি কখনো আমাদের ত্বক কিন্তু ভেদ করে ভিতরে ঢুকতে পারে না। আমাদের ত্বক একটা আবরণ, এই জিনিসটা শাকন যন্ত্রের মতো, এটা ভেদ করে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ভিতরে ঢুকতে পারে না। শুধুমাত্র ওয়ানলি যদি ত্বকে কখনো কেটে যায় বা ছিলে যায়, ত্বক হয়তো কেটে গেল, তার মানে ওই জায়গাটা অরক্ষিত, তখনই ভাইরাস ব্যাকটেরিয়া আমার শরীরে কিন্তু ইনপুট নিতে পারে। ঠিক আছে? সো তাইলে ত্বক আছে এই কাজটা করে। এবার আসি লোম। লোম কি করে দেখবেন, আমাদের শরীরে যদি খুব ধুলাবালি হয়, ধুলাবালি হলে কি করে, লোমগুলো কিন্তু ওই ধুলাবালি থেকে আমাদের শরীরকে রক্ষা করে। তাহলে ভাইরাস ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করার ক্ষেত্রে লোমও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখেন আমাদের নাক আছে না, নাকের ভিতরে ভেস্টিবিউলের ওইখানে কিছু লোম আছে, তাই না? এই যে লোমগুলা, এই লোমগুলা কি করে? শাকন যন্ত্রের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? শাকন যন্ত্রের মতো। এই যে ভাইরাস ব্যাকটেরিয়া, রোগ জীবাণু, ধুলাবালি আমাদের নাক দিয়ে যে ভিতরে ঢুকবে, এটাকে প্রতিহত করে হচ্ছে লোম। এটাকে প্রতিহত করে কে? লোম। এরপরে চলে আসি আছে সিরুমেন। সিরুমেন কি? কান দিয়ে যে ভিতরে ঢুকবে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া, আল্লাহ তাআলা ওইখানে কি দিয়ে রাখছে? সিরুমেন নামক একটা মোম জাতীয় পদার্থ। এই সিরুমেনটা কি আসলে? মোম জাতীয় একটা পদার্থ। সিরুমেনটা হচ্ছে একটা মোম জাতীয় পদার্থ, মোম। ওকে, একটা মোম জাতীয় পদার্থ। যদি কোশ্চেনে বলে ভাইয়া সিরুমেন কি, সিরুমেন হচ্ছে একটা মোম জাতীয় পদার্থ। এই মোম জাতীয় পদার্থটা যদি কানের ভিতরে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যায়, এটা হাঁটার সাথে লেগে থাকে, অর্থাৎ দেখবেন কানের যে খইল হয়, খইল আমরা সবসময় বলি, এই খইল বা ময়লা যেগুলো তৈরি হয়, এটাই হচ্ছে সিরুমেন। এটা কি? সিরুমেন। এরপর আছে সিলিয়া। সিলিয়া বেসিক্যালি দেখা যায় আছে শ্বাসনালীতে। এই সিলিয়াটা কোথায় দেখা যায়? শ্বাসনালীতে। একটু সুন্দর করে মনে রাখেন, এটা দেখা যায় শ্বাসনালীতে, বুঝছেন? এটা দেখা যায় শ্বাসনালীতে। তো দেখবেন যে আমাদের খাবার যখন খাই, একটু মনে করেন যে মাঝে মধ্যে ভীষণ লাগে না, কাশি আসে না, কাশি। তো যখন আমাদের অবাঞ্ছিত জিনিসপত্র আমাদের শ্বাসনালীর দিকে চলে যায়, তখন কান দিয়ে নাক দিয়ে যাওয়ার পর আমাদের সেই যে কাশি হয়, এই কাশিগুলো হয় কেন? সিলিয়ার কারণে। সিলিয়াগুলো এরকম আন্দোলিত হয়, ওই ভাইরাস ব্যাকটেরিয়া বা অবাঞ্ছিত জিনিসের কারণে আন্দোলিত হয়, যার কারণে আমাদের কাশি হয়, তাই না? কাশি হয়, যার কারণে আমাদের কি হয়? কাশি হয়। তাহলে সিলিয়ার কোথায় থাকে? সিলিয়া থাকে শ্বাসনালীতে। তাহলে ত্বক শেষ, লোম শেষ, সিলিয়া শেষ, সিরুমেন শেষ। এইবারে দেখেন বাকি যেগুলো আছে, আমরা একটু আসি অশ্রু এবং লালা। আমাদের এই যে লালা আছে না, আমাদের যে লালা আছে, এই লালা কিন্তু আমাদের অ্যাসিডিক টাইপের। আমাদের লালাটা কি? অম্ল ধরনের। আমাদের লালা কোন ধরনের? অম্ল ধরনের। ঠিক আছে, আমি আবারও বলি, লালা হচ্ছে অম্ল ধরনের। এই লালা এবং হচ্ছে চোখের পানি, দুইটা জায়গায় একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে লাইসোজোম। কি পাওয়া যায়? একটু লিখে নেন, লাইসোজোম পাওয়া যায়। লাইসোজোম, এই লাইসোজোম কি করে? এই লাইসোজোম হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। সহজ কথায়, লাইসোজোম কি করে? ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। চোখ দিয়ে যে ঢুকবে কোনো সমস্যা নাই, চোখে কি আছে? অশ্রু আছে, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। এই অশ্রু যেটা আছে, সেই অশ্রুটা কি করবে? সেই অশ্রুটা বিসর্জনের ফলে ল্যাক্রিমিয়াল গ্রন্থি থেকে যখন অশ্রু বিসর্জিত হয়, তখন সেটা ভাইরাস ব্যাকটেরিয়াকে প্রতিহত করে। কারণ কেন ভাইয়া? এটা হচ্ছে একটু অ্যাসিডিক টাইপের। এখানে কি আছে ভাইয়া? তাইলে এখানে আছে লাইসোজোম। এই একই জিনিসটা আপনি লালাতেও পাবেন। আমাদের যে লালা গ্রন্থে যে লালা পড়ে, তাই না? তেঁতুলের কথা শুনলে কি লালা আসে না? লালা আসে। শর্মা তালুকদার আছে, সাদিয়া আফরিন যুক্ত আছে, ওকে, সো শিপন হাসান যুক্ত আছে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তৃষাদা যুক্ত আছে। সো দেখেন, আমি যখন আসলে তেঁতুলের কথা শুনি, তেঁতুলের কথা শুনলে কি লালা আসে না? এই বলেন তো, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? কে কে বলতে পারবেন? একটু বলে দেন তো। এগুলো সবই বায়োলজির পড়া। একটু বলেন তো, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? কে কে জানেন একটু বলে ফেলেন তো ভাইয়া। কে কে আছেন ভাইয়াকে একটু জানাই দেন, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? আপনার কি মনে হয় তেঁতুলে কোন অ্যাসিড থাকতে পারে? একটু জানান তো ভাইয়াকে, তেঁতুলে কোন অ্যাসিড থাকে?
তাহলে আবারও বলি, অশ্রু এবং লালা থেকে লাইসোজোম, এখান থেকে কি নিশ্চিত হয়? লাইসোজোম। এখন একটু বলেন তো তেঁতুলে কোন অ্যাসিড থাকে? কে কে ভাইয়েন ভাইকে একটু জানাই দেন তো তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলের কথা শুনলে তো সবারই মুখে মুখে একটু লালা আসার মতো একটা উপক্রম হয়, তাই না? আমারও মুখে আসে, আপনাদেরও আসে, আমিও যেহেতু মানুষ, আপনিও মানুষ, আমার লালা তো আসবেই। সো লালা আসে। সো একটু বলেন তো তেঁতুলে কোন অ্যাসিড থাকে? কে কে জানেন ভাইয়াকে একটু জানাই দিবেন, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে কোন অ্যাসিড থাকে? ভাইয়াকে একটু জানাই দিবেন, ভাইয়াকে একটু জানাই দেন তো ভাইয়া। যারা যারা আছেন অবশ্যই, যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করে না, অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবদের সাথে একটু মেনশন করে দিবেন ক্লাসটা, এবং আমার স্কুলের সঙ্গেই থাকবেন। সুমাইয়া বেগম বলছে টার্টারিক অ্যাসিড, ভেরি গুড। তামান্না ইসলাম তানহা বলছে তেঁতুলে টার্টারিক অ্যাসিড। সুমাইয়া টার্টারিক, তামান্না বলছে তেঁতুলে টার্টারিক, মাহবুবা বলছে টার্টারিক, শিরিনা আক্তার বলছে টার্টারিক অ্যাসিড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। শান্তা আক্তার বলছে টার্টারিক অ্যাসিড, ওকে ভেরি গুড। আফরিন সুলতানা শামিনা বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মৌসিনা জামান বলছে টার্টারিক অ্যাসিড, ভেরি গুড পারছেন। কয়েকটা অ্যাসিড একটু পড়ে রাখেন ভাইয়া। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, লেবুতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড, লেবুতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড, লেবুতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, আপেলে কি থাকে? ম্যালিক অ্যাসিড। তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড, তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড, তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড। আর আনারস তো নিশ্চয়ই খাইছেন তাই না? পাইনাপেল, আনারস তো নিশ্চয়ই খাইছেন। আনারসে থাকে অক্সালিক অ্যাসিড, আনারসে কি থাকে? অক্সালিক অ্যাসিড। এগুলো একটু সুন্দর করে পড়বেন। তাহলে ফলে কি কি অ্যাসিড পাওয়া যায়? আমার সাথে আপনারা আমার সাথে আরেকটু চর্চা করতে পারেন, আমার সাথে আপনারা একবার একটু চর্চা করতে পারেন। সেই চর্চাগুলো কি কি আছে আমি আবার একটু বলে দিই। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। আমাদের যে আনারস আছে, আনারসে কি থাকে? অক্সালিক অ্যাসিড, আনারসে কি থাকে? অক্সালিক অ্যাসিড। চারটা অ্যাসিড পড়বেন, এখান থেকে প্রশ্ন বেশি আসে, এইখান থেকে ভাইয়া প্রশ্ন বেশি আসে, ঠিক আছে ভাইয়া? তাহলে আমাদের কিন্তু ত্বক শেষ, লোম সিলিয়া এগুলো শেষ, আমাদের বাকি রয়েছে কোনটা? পৌষ্টিকনালীর অ্যাসিড। আমাদের পাকস্থলীতে সবকিছু বুঝলাম, তারপরও যদি ভাইরাস ব্যাকটেরিয়া কোনো কায়দায় যদি ঢোকে, খাবারের মাধ্যমে ঢুকলো, ঢুকে কোথায় যাবে? পাকস্থলীতে যাবে, অর্থাৎ পেটে যাবে। এই পেটে গেলেও কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়ার কোনো নিস্তার নাই, কারণ আমাদের পাকস্থলীতে একটা অ্যাসিড নিঃসৃত হয়। বলতে পারবেন কোন অ্যাসিড? আমাদের পাকস্থলীতেও কিন্তু একটা অ্যাসিড আছে, জানেন কোন অ্যাসিড? এই যে অ্যাসিড, এই পাকস্থলীতেও কিন্তু একটা অ্যাসিড থাকে, এই অ্যাসিডটার নাম কি জানেন কেউ? একটু বলে ফেলেন তো ভাইয়াকে, ভাইয়াকে একটু জানাই দিবেন। পাকস্থলীতে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডের নাম কি? ওকে, লেবুতে সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ হইছে, ভেরি গুড। শিপন হাসান বারসো, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। পৌষ্টিক নালীর অ্যাসিডটা কি তাইলে? পৌষ্টিক নালীতেও কিন্তু একটা অ্যাসিড থাকে, এটা পরীক্ষা আসে। আমাদের পৌষ্টিক নালীর যে অ্যাসিডটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে? HCl, HCl, যার কারণে পাকস্থলীতে পিএইচ, এটার পিএইচ কত আসে? এটার পিএইচ হয় আছে 2, পিএইচ কত হয়? 2, বুঝছেন? এই তো সাদিয়া আফরিন পারছে, হাইড্রোজেন ক্লোরাইড বলছো, HCl। তাহলে পাকস্থলী পিএইচ কত? পিএইচ হচ্ছে 2, পাকস্থলী পিএইচ কত? 2, ভেরি গুড, এই তো হয়ে গেল। তাহলে প্রথম প্রতিরক্ষা স্তর ব্যবস্থায় কি কি আছে বোঝা গেছে। ফার্স্ট অফ অল ত্বক আছে, তারপরে লোমের কারণে আটকাচ্ছে, গাল দিয়ে যাবা লালা আছে, চোখ দিয়ে যাবা অশ্রু আছে, কান দিয়ে যাবা ওইখানে আমাদের কি আছে? সিরুমেন আছে। সিরুমেন কি? একটা মোম, সহজ কথায়। এরপরে ভিতরে ঢুকার পরে শ্বাসনালী দিয়ে যে ভিতরে ঢুকবা কি আছে? সিলিয়া আছে। কি করবে? নাচবে, নাচার কারণে কি হবে? কাশি হবে, বের হয়ে সামনে চলে আসবে। এরপরে কি আছে? পৌষ্টিক নালীতে খাবার দাবার দিয়ে যে তুই ভিতরে ঢুকবি, এই ঢুকার কোনো উপায় তো নাই, সেখানে কি আছে? পৌষ্টিক নালী আছে। পৌষ্টিক নালীতে কি অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এটার পিএইচ কত? 2, যেটা ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, সহজ কথায় ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এত সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, যা দেখে বা পড়ে আসলে খুব ভালো লাগে। আসলে কি মানে আল্লাহ তাআলা, আসলে আমরা চিন্তা করি যে আসলে কিভাবে একজন মানে কিভাবে তৈরি করতে পারে, মানে কতটা সায়েন্স এখানে, আসলে কতটা সায়েন্স যে কাজ করছে একটু চিন্তা করো, কত জিনিস দিয়ে আমাদেরকে সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করছে। এবার চলে আসে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর শেষ, এইবার চলে আসি দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে। তাহলে একটু দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কি কি আছে একটু দেখো। এইভাবে তো ভাইরাস ব্যাকটেরিয়া তারপর আমাদের শরীরে ঢুকে যেতে পারে, যদি ঢুকে যাওয়ার পরে চলে আসে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তর যখন আসতেছে তখন কোন কোন কাহিনী ঘটে একটু খেয়াল করো। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বিষয়ের মধ্যেও বেশ কিছু জিনিস কিন্তু অ্যাড রয়েছে। ইশরাত জাহান যুক্ত আছে, শিপন যুক্ত আছে, শিমু যুক্ত আছে, সবারই উত্তর হয়েছে। উম্মে হাফসা যুক্ত আছে, ভেরি গুড, সবারই উত্তর হয়েছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যেও কিন্তু বেশ কিছু জিনিস কিন্তু এখানে রয়েছে। কোন কোন জিনিসগুলো একটু রয়েছে দেখো। আমরা এখানে 6 ধরনের, এখানে মোটামুটি 6টা, আগে ছিল 7টা, এখানে পাওয়া যাবে 6টা। কি কি পাওয়া যায় একটু দেখো। ফার্স্ট অফ অল প্রথমে আছে ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে? ফ্যাগোসাইটোসিস এই একটা পদ্ধতি, সাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, এই ফ্যাগোসাইটোসিস হয়। 2 নাম্বার হতে পারে আছে ফ্যাগোসাইটোসিসের পরে আসতে পারে মারণ কোষ, ঠিক আছে? সহজাত মারণ কোষ, ন্যাচারাল কিলার, সহজাত মারণ কোষ, ঠিক আছে? সহজাত মারণ কোষ
এই একটা পদ্ধতি মারণ কোষ এর কারণে হতে পারে, যেটাকে বলা হয় এনকে সেল, ন্যাচারাল কিলার সেল, ঠিক আছে, সহজাত মারণ কোষকে বলা হয় এনকে সেল। এরপর আসতে পারে হচ্ছে ইন্টারফেরন, কি আসতে পারে তারপরে আসতে পারে প্রদাহ, প্রদাহ, ঠিক আছে, প্রদাহ এটা একটা সমস্যা। তারপর আসতে পারে জ্বর, বুঝছো, জ্বর হতে পারে, জ্বর। এরপরে আসতে পারে জ্বরের পরে ইন্টারফেরন, ইন্টারফেরন হতে পারে, ইন্টারফেরন, ঠিক আছে, ইন্টারফেরন। ওকে, একটু মনে রেখো ইন্টারফেরন, আমরা এটা বলবো কি কোনটা কাকে কি বলে সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি। এবং সর্বশেষ আরেকটা জিনিস একটু বলে নিবা, সেটা হচ্ছে কমপ্লিকেটেড সিস্টেম আছে, কমপ্লিকেটেড সিস্টেম, এই কমপ্লিকেটেড কমপ্লিমেন্ট সিস্টেম আছে, কমপ্লিমেন্ট সিস্টেম, বুঝছো, কমপ্লিমেন্ট সিস্টেম, এই কমপ্লিমেন্ট একটা সিস্টেম, এটাও কিন্তু কাজ করে, বুঝছো। এই আছে মোট আছে 6টা জিনিস। তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর ব্যবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে দিছে কি কি? প্রথমে দিছে ফ্যাগোসাইটোসিস, সহজাত মারণ কোষ, তারপরে দিছে প্রদাহ, তারপর দিছে জ্বর, তারপর দিছে ইন্টারফেরন এবং কমপ্লিকেটেড কমপ্লিমেন্ট সিস্টেম, কমপ্লিমেন্ট সিস্টেম, কমপ্লিমেন্ট সিস্টেম। ওকে, তাহলে আবার একটু বলি, ফ্যাগোসাইটোসিস, সহজাত মারণ কোষ, প্রদাহ, জ্বর, ইন্টারফেরন, কমপ্লিমেন্ট সিস্টেম। কোশ্চেন যেটা দিবে যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ কোনটি, এখান থেকে একটা দিয়ে দিবে, বাকিগুলো বাইরে থেকে দিবে, তখন উত্তর দিতে হবে। এই জন্য মুখস্থ করাটা খুব ম্যান্ডেটরি। তাহলে ফ্যাগোসাইটোসিস, সহজাত মারণ কোষ বা এনকে সেল, প্রদাহ, জ্বর, ইন্টারফেরন এন্ড কমপ্লিমেন্ট সিস্টেম, কমপ্লিমেন্ট সিস্টেম। এইবার আসি আছে একটু ব্যাখ্যায়। এই যে ফ্যাগোসাইটোসিস বলতেছি, ফ্যাগোসাইটোসিস মানে কি? ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে যদি কোনো কারণে ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরের রক্তে চলে যায়, এই রক্তে বা আমাদের শরীরে প্রবেশ করে, তখন আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা থেকে দুইটা জিনিস নিঃসৃত হয়। একটা আছে নিউট্রোফিল, আরেকটা আছে নিউট্রোফিল নিঃসৃত হবে, আরেকটা আছে লিম্ফোসাইট, আরো আছে লিম্ফোসাইট আছে, আমরা জানি শ্বেত রক্তকণিকার যে টাইপগুলো পড়ছিলাম তার মধ্যে আছে। এছাড়া আছে মোনোসাইট, বুঝছো, এই যে মোনোসাইট। ওকে, এই জিনিসগুলো নিঃসৃত হয়। এই জিনিসগুলো যে নিঃসৃত হয়, এর মধ্যে আমাদের যে মোনোসাইটটা আছে, আমি আবার একটু বলি, আমাদের যে মোনোসাইটটা আছে, আবার একটু বলে দিচ্ছি, মোনোসাইট যেটা আছে আমাদের, মোনোসাইট, এই মোনোসাইট পরে আছে ম্যাক্রোফেজ হয়ে যায়, কি হয়ে যায়? ম্যাক্রোফেজ হয়ে যায়, বুঝছো, একটু মনে রেখো, ম্যাক্রোফেজ হয়ে যায়, এটার নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। এবং এটা যখন আসছে বৃদ্ধি পায় তখন নাম হয়ে যায় কি? ম্যাক্রোফেজ। এবং এই ম্যাক্রোফেজ 100টি ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে বা খেয়ে ফেলে, 100টি ব্যাকটেরিয়া খেয়ে ফেলে, সহজ কথা, 100টি ব্যাকটেরিয়া খেয়ে ফেলে, একটু ব্যাকটেরিয়া খাইতে পারে। ওকে, সহজ কথাই মনে রেখো, খাইতে পারে। ওকে, কি বলছি বুঝতে পারছো তো? আর লিম্ফোসাইট যেটা আছে, এই যে লিম্ফোসাইট আছে ডাব্লিউবিসির, এই লিম্ফোসাইট খাইতে পারে 20টি ব্যাকটেরিয়া। এ খাইতে পারে কয়টি? 20টি ব্যাকটেরিয়া, বুঝছো, ব্যাকটেরিয়া খায়, এ খাইতে পারে 20টি ব্যাকটেরিয়া। আর আমার ওই যে বললাম যেটা, সেটা কয়টা খাইতে পারে? 100টি। সবচেয়ে বড় ডাব্লিউবিসি হচ্ছে এই ডাব্লিউবিসি কোনটা? এই মোনোসাইট। ডাব্লিউবিসি কোনটা? এই মোনোসাইট। জাস্ট কথাগুলো একটু সুন্দর করে মাথার মধ্যে রাখতে হবে, যেটা বললাম জাস্ট শুধু কথাবার্তাগুলো একটু সুন্দর করে মনে রাখতে হবে। ওকে, তো দেখো ফ্যাগোসাইটোসিস যে প্রক্রিয়াটা, এখানে নিউট্রোফিলটাও কিন্তু ফ্যাগোসাইট করে, অর্থাৎ রোগ জীবাণু খেয়ে ফেলে। আর মনোসাইটটা কিসে পরিণত হয়? ম্যাক্রোফেজে পরিণত হয়। 100টি ভাইরাস ব্যাকটেরিয়া খাইতে পারে। লিম্ফোসাইট পারে আছে 20টি ব্যাকটেরিয়া খাইতে। কয়টি? 20টি ব্যাকটেরিয়া খাইতে পারে। ওকে, এরপর দেখো ন্যাচারাল কিলার সেল। আমাদের শরীরে কিছু কিলার সেল রয়েছে, যে কিলার সেলগুলা অ্যাকচুয়ালি কোনো কিছুই দেখে না, ও ভিতরে রোগ জীবাণু আসার সাথে সাথে জাপাই পড়ে যে ওরে মাইরে ফেলতে হবে, ওরে খাইতে হবে, আহবাতে যা হো তোমাকে মাইরে ফেলবো, বুঝছো। এটাই হচ্ছে সহজাত মারণ কোষ। এটা হচ্ছে ন্যাচারালি আমাদের শরীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে যে এটা দিলেই ওর কাজ হবে, বুঝছো, এই বলছি, এই জন্য এটা দিছে। আর লাস্টে যেটা আছে প্রদাহ। প্রদাহ হচ্ছে কি? কোন একটা জায়গায় যদি মনে করো যে ইনফেকশন হয়েছে, ইনফেকশন হইলে দেখবা ফার্স্ট অফ অল ওই জায়গাটা একটু ফুলে যায়, ফুলে যাওয়ার পরে কি হবে? লাল হবে, গরম হবে। এই যে প্রক্রিয়াটা, এর ফলে কি হচ্ছে? এর ফলে ওইখানে যখন আসছে ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, লাল হচ্ছে, গরম হচ্ছে, তখন আশপাশ দিয়ে এই যে নিউট্রোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, লিম্ফোফিল আর মোনোসাইট ঝাঁপাই চলে যাবে যে ওইখানে সমস্যা হয়েছে, চল ওকে রক্ষা করতে হবে। তাহলে প্রদাহ হচ্ছে কি? আমাদের একটা প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে 3টা কিন্তু আমাদের শেষ। আবার একটু বলি, ফ্যাগোসাইটোসিস, এখানে মূলত নিউট্রোফিল আর আছে মোনোসাইট কাজ করে। মোনোসাইট যখন পরিণত হয় তখন তার নাম হয় ম্যাক্রোফেজ। পরিণত যখন হয় নাম হয় ম্যাক্রোফেজ। এটা 100টির মতো ব্যাকটেরিয়া খাইতে পারে। লিম্ফোসাইট পারে 20টির মতো ব্যাকটেরিয়া খাইতে। যখন আসছে সবচেয়ে বড় আমার ডাব্লিউবিসি কোনটি? মোনোসাইট। যখন আমার প্রদাহ হয়, তো প্রদাহ হয় মানে কি? ফুলে যায়, গরম হয়, ব্যথা হয়, খারাপ লাগে, এই সব যখন হয় তখন বলে ভাই আমার এখানে সমস্যা হয়েছে, আয় আমারে বাঁচা। তখন কি করে? এই যে আমার লিম্ফোসাইট, নিউট্রোফিল, মোনোসাইট, ডাব্লিউবিসি ঝাপাই
উপায় চলে যায় যে আমার ভাইরে বাঁচাইতে হবে, বুঝছো? এইভাবেও কি করে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে কিন্তু তারা কি করে, বাঁচাই রাখে, প্রতিরক্ষা ব্যবস্থাকে কি করে, বাঁচাই রাখে। ঠিক আছে ভাইয়া, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইয়াকে একটু জানাই দাও এই পর্যন্ত সব ভাইয়া আপুরা যারা আছো আমাদের সাথে কানেক্টেড সবাই ক্লিয়ার কিনা, কোনো ঝামেলা আছে কিনা, এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে কিনা ভাইয়াকে একটু জানাই দাও। এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে কিনা ভাইয়াকে একটু বলে দাও। ভাইয়া ভাইয়াকে একটু জানাই দাও এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। তাহলে আমাদের 3টা শেষ, আর রয়েছে 3টা, এই 3টাও আমরা এখন পড়ে ফেলবো। এই পর্যন্ত সবাই ভাইয়াকে জানতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা আছে কি ভাইয়া? এই যে ভাইরাস ব্যাকটেরিয়াকে কিভাবে আমরা প্রতিহত করতেছি এটাকে আমরা বুঝতে পারছি? যারা বুঝতে পারছো আমাকে একটু জানাই দিবা ভাইয়া, কমেন্ট করে একটু জানাই দিবা, ঠিক আছে? একটু ভাইয়াকে কমেন্ট করে জানাই দিবা। তাহলে আমাদের প্রদাহ শেষ হয়ে গেল। এখন একটু জ্বরে আসি, কারণ এইবার যেটা পড়াবো জ্বর এক বুঝি নাই, একটা আবার বুঝাই দিই। ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে জীবাণুকে ভক্ষণ করা, সহজ কথায় জীবাণুকে খাইয়ে ফেলা, সহজ কথায় কি জীবাণুকে খাইয়ে ফেলা। এখন এটা খাইতে পারে মূলত ডাব্লিউবিসি। কে খায়? ডাব্লিউবিসি। এখন ডাব্লিউবিসি তো বেশ কিছু প্রকার রক্ত আছে তোমরা জানো, একটা আছে যেমন নিউট্রোফিল আছে, নিউট্রোফিল আছে, তারপর ধরো আছে কি লিম্ফোসাইট আছে এবং মনোসাইট আছে। মনোসাইটটা পরিণত যখন বয়স হয় তখন তার নাম হয় ম্যাক্রোফেজ, তখন তার নাম হয় কি ম্যাক্রোফেজ। এই রক্তকণিটা 100টির মতো ব্যাকটেরিয়া খাইতে পারে। সবচাইতে বড় ডাব্লিউবিসি বলা হয় মনোসাইটকে, সবচেয়ে বড় ডাব্লিউবিসি বলা হয় কাকে? মনোসাইটকে। আমাদের লিম্ফোসাইট খাইতে পারে 20টির মতো ব্যাকটেরিয়া। কয়টি খাইতে পারে? 20টির মতো, ঠিক আছে? 20টির মতো ব্যাকটেরিয়া। এরপর আছে সহজাত মারণ সেল, এটা হচ্ছে এক ধরনের সেল যা হচ্ছে সমস্যা হলে হঠাৎ করে উদয় হয় এবং মেরে ফেলে। ওকে, প্রদাহ। ফুলে টুলে গেলে তখন সে কি বলে যে ভাই তোরা আয় আমাকে বাঁচা, তখন লিম্ফোসাইট আর আছে কি ম্যাক্রোফেজ অর্থাৎ আমার মনোসাইট ছুটে যায়, ওইখানে যায় ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এই হচ্ছে আমি এখানে সিম্পলি এই কথাগুলোই তোমাদেরকে জানাইছি। ওকে, ভেরি গুড, সাবাস। চলো তাহলে পরে আমি আরেকটু আলোচনা করি। এইবার আসি হচ্ছে ইন্টারফেরনটা বলি এবং সর্বশেষ হচ্ছে আমি জ্বর নিয়ে আলোচনা করব, বুঝছো? ইন্টারফেরনটা এবং আমি কমপ্লিমেন্ট সিস্টেমটা নিয়ে একটু আলোচনা করি। ইন্টারফেরন, ইন্টারফেরন হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন পেপটিন, ঠিক আছে? এটা কি এক ধরনের? এটা হচ্ছে এক ধরনের গ্লাইকোপেপটিন। আবার একটু বলি ইন্টারফেরনটা কি? ইন্টারফেরনটা হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন। এটা কি এক ধরনের? গ্লাইকোপ্রোটিন। এটা হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন, নামটা একটু মনে রাখো, গ্লাইকোপ্রোটিন। এটা হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন। এই ইন্টারফেরনটা নিঃসৃত হয় মূলত ক্যান্সার কোষ থেকে। ইন্টারফেরন নিঃসৃত হয় কোন জায়গা থেকে? ক্যান্সার কোষ থেকে। যা সহজ কথায় ক্যান্সার কোষ থেকে নিঃসৃত হয়, ক্যান্সার কোষ থেকে নিঃসৃত হয়, ঠিক আছে? কোষ থেকে নিঃসৃত হয়, নিঃসৃত হয়, সহজ হিসাব, ঠিক আছে? কি বলছি? ক্যান্সার কোষ থেকে হয়। বিষয়টা হচ্ছে ইন্টারফেরন আসলে ক্যান্সার কোষের পাশে যে কোষগুলো আছে সেইগুলো ইন্টারফেরন নিঃসরণ করে। কি করে? ক্যান্সার কোষের পাশে যে আক্রান্ত কোষ থেকে যে বিশেষ ধরনের ক্যান্সার কোষের পাশে আসলে ইন্টারফেরন তৈরি হয়, এটা যে কাজটা করে সেটা হলো ধরো এখানে পাশে একটা কোষে, মনে করো সাপোজ একটা কোষে আমার হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, এখন এ কি করবে? ইন্টারফেরন ক্ষরণ করে পাশের কোষগুলোকে সতর্ক করবে যে ভাই আমাকে তো আক্রমণ করছে ক্যান্সার, এই ক্যান্সার তো তোর কাছেও যাইতে পারে, তুই আগের থেকে একটা ব্যবস্থা নে। তো সে আগের থেকে একটা কমপ্লিট ব্যবস্থা নিয়ে ফেলে যে ভাই আমারা যাতে আর আক্রান্ত করতে না পারে, বুঝছো? ধরো যে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, একজন আক্রান্ত হয়েছে, সো আরেকজনকে বলে দিছে আমারে কিন্তু মারে ফেলছে, সো তোরা কিন্তু আর মরিস না, এই যে কথাটা বলে দিয়ে যায়, এটাই হচ্ছে কি ইন্টারফেরন। ইন্টারফেরনটা কি একটা গ্লাইকোপ্রোটিন। সহজ কথায় ইন্টারফেরন কি একটা গ্লাইকোপ্রোটিন। এটা নিঃসৃত হয় কোন জায়গা থেকে? ক্যান্সার কোষ থেকে। কোন জায়গা থেকে? ক্যান্সার কোষ থেকে। ওকে, এটা একটু জাস্ট মনে রাখবা। ওকে, এবার দেখো কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেমটা হচ্ছে আমাদের প্রত্যেকের শরীরে আছে এবং এই জিনিসটা আসলে সব সময় সুপ্ত অবস্থায় থাকে। এখানে 20 ধরনের প্রোটিন থাকে, 20 ধরনের প্রোটিন। এই ধরনের 20 ধরনের যে প্রোটিন থাকে, এই প্রোটিনগুলা যদি ভাইয়া এই প্রোটিনগুলা যদি একবার সচল হয়ে ওঠে তাহলে ক্যান্সার ট্যান্সার কি কারোরই রক্ষা নাই, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া রোগ জীবাণু কেউই আর রক্ষা পাবে না, বুঝছো? এই যে 20 ধরনের যে প্রোটিন থাকে এটা যদি একবার কাজ করা শুরু করে দেয় আর রক্ষা নাই। এটা ন্যাচারালি আল্লাহ তাআলা আমাদের শরীরে দিয়ে দিয়েছে যে একবার যদি এটা যাত্রা শুরু করে তাইলেই কি গন, তাইলেই কি গন, এটা আমাদেরকে শরীরে আর কিচ্ছু করতে পারবে না, বুঝছো কি বলছি? আমাদের শরীরে আর কিচ্ছু করতে পারবে না। সো কমপ্লিমেন্ট যদি সিস্টেম বলি তাহলে কি বলবা? কয় ধরনের প্রোটিন থাকে কমপ্লিমেন্ট সিস্টেমে? 20 ধরনের প্রোটিন থাকে। কয় ধরনের? 20 ধরনের প্রোটিন থাকে, ঠিক আছে? 20 ধরনের প্রোটিন থাকে। এইবার আসতেছে জ্বর নিয়ে। আমি একটু জ্বর নিয়ে আলোচনা করব, এটা একটু বেশি বলো তাই জ্বরটা আমি এখন একটু আলোচনা করে ফেলি। ওকে, জাস্ট এতটুকু আশা করি যে বুঝতে পারছো। এখন আমি তাহলে একটু জ্বর নিয়ে কথা বলি, জ্বর নিয়ে কথা বলি। দেখো আমাদের যে জ্বর যে বিষয়টা আছে, জ্বর, তাই না? জ্বর,
জ্বর। জ্বর জিনিসটা কি? জ্বর জিনিসটা আমাদের সবারই মনে হয় যে খারাপ, মনে হয় খারাপ, তাই না? খারাপ, কিন্তু সবসময় খারাপ না। মানব দেহের তাপমাত্রা যদি কেউ কখনো জিজ্ঞেস করে আমাদের দেহের তাপমাত্রা কত, মানব দেহের তাপমাত্রা, এটা যদি কেউ জিজ্ঞেস করে, এটা খুব সহজ ভাষায় উত্তর দিয়ে দিবা 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। আর সেলসিয়াসে যদি বলে 36 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস। ওকে, জাস্ট কথাটা ভালো করে মনে রেখো। কিন্তু যদি একটা মান দিতে বলে, সেলসিয়াসের ক্ষেত্রে একটা মান দিতে বলে, তাহলে দিবা সে 37 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? আর ফারেনহাইটের ক্ষেত্রে যদি একটা মান দিতে বলে, সেক্ষেত্রে দিবা 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে সহজ কথা। একটা হচ্ছে 37 আর একটা কত হবে 98.4 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো, জ্বর কিন্তু হওয়া, বেশি বেশি জ্বর হওয়া কিন্তু ভালো জিনিস না, ভালো জিনিস না। মাঝে মাঝে আমাদের শরীরে যখন ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে আমাদের শরীরে রক্তগুলার যখন আক্রমণ হয়, তখন কিন্তু আমাদের শরীরে জ্বর হতে পারে। এই জ্বর কিন্তু ভালো, মৃদু জ্বর আমাদের শরীরের জন্য ভালো। মৃদু জ্বর মানে কি? 100 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ভালো। এখন ভাইয়া তোমার জ্বর মনে করো 105 ডিগ্রি ফারেনহাইট, তুমি কি বললা, ভাইয়া আমার শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া মারামারি করতেছে, সো ডাক্তারের কাছে আর যাওয়া লাগবে না। তাইলে কি হয়ে যাবা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহজ কথাই, তুমি যদি ডাক্তারের কাছে না যাও, সে কি হয়ে যাবা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাট 100 পর্যন্ত হইছে, তুমি দৌড়াইতে দৌড়াইতে ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নাই। 100 জ্বর এমনিতেই আসতে পারে, এটা আমাদের শরীরের জন্য অনেক সময় উপকার। জ্বর হলে কি হয়? ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের রক্তকে হেল্প করে, ভাইরাস ব্যাকটেরিয়াকে পরাজিত করতে সহযোগিতা করে কে? জ্বর। কে করে? জ্বর। ওকে, তো জ্বর হওয়ার একটা মূল কারণ আছে। এই জ্বর হয় মূলত হচ্ছে পাইরোজেনের কারণে। কিসের জন্য? পাইরোজেন নামক এক ধরনের পদার্থ নিঃসৃত হয় আমাদের শরীর থেকে। এইটার কারণেই মূলত জ্বর হয়। এটার কারণে কি হয়? মূলত জ্বর হয়। এই পাইরোজেনটা আসলে কি? এই পাইরোজেন হচ্ছে এক ধরনের পলিপেপটাইড। কি এটা? পলিপেপটাইড। একটু লিখে নাও, এটা হচ্ছে একটা পলিপেপটাইড। ওকে, পেপটাইড, পলিপেপটাইড বলে এটাকে, বলা হয় এক ধরনের পলিপেপটাইড। তাহলে অল্প বিস্তর জ্বর আমাদের শরীরের জন্য ভালো, বাট বেশি জ্বর হইলে কি হবে বলো তো? বেশি জ্বর আমাদের শরীরের জন্য ভালো না। বেশি জ্বর কি আমাদের শরীরের জন্য ভালো? বেশি জ্বর ভালো না। সো যদি অল্প বিস্তর জ্বর হয়, এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই। অল্প একটু জ্বর হতে পারে, এটা আমাদের শরীরের জন্য ভালো। ওকে, ইন্টারফেরন মানে প্রস্তুতিমূলক কাজ। প্রস্তুতিমূলক কাজ বলতে পারো, অর্থাৎ এটা হচ্ছে কি বললাম, ওই কাজ বলতে কি আমি বললাম না তোমাকে, ইন্টারফেরন বলতে আমি কি বুঝালাম? একটা কোষ থেকে হয়েছে, সো জানাই দিচ্ছে এই প্রস্তুত হয়ে যায়, এই বিষয়টা হচ্ছে এরকম। সো ও প্রস্তুত হয়ে যাচ্ছে। ওকে, তো এটাই হচ্ছে কি, ওই যে সংকেতটা দেয়, এটাই হচ্ছে ইন্টারফেরন। ঠিক আছে, কি বলছি? তাহলে এটা একটু সুন্দর করে মনে রাখতে হবে। সুহানা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, ভেরি গুড। চলো শিপন, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। তাহলে 100 ডিগ্রি হওয়া পর্যন্ত ওকে ফাইন, ভালো, বাট এর থেকে বেশি হলে তখন কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ঠিক আছে, তাহলে এতটুকু ইনফরমেশন আশা করি যে তোমরা সবাই বুঝতে পারছো। যদি বোঝো তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। আমাদের পরের স্লাইডে চলে যাই, তৃতীয় প্রতিরক্ষা স্তর। এরপরে আমরা কিন্তু এমসিকিউ সলভ করব। ঠিক আছে, তৃতীয় প্রতিরক্ষা স্তরে একটু চলে আসি। তৃতীয় প্রতিরক্ষা যে স্তরটা আছে, এটা হচ্ছে স্পেসিফিক। এটা কি ভাইয়া? স্পেসিফিক। ওকে, এটা হচ্ছে স্পেসিফিক একটা প্রতিরক্ষা স্তর। তো তৃতীয় প্রতিরক্ষা স্তরে আমরা মেইনলি যেটা করব, এটা হচ্ছে দেখে দেখে একেবারে ভাইরাস, রোগ জীবাণু যারা আছে তাদেরকে ধ্বংস করে। এটা কিন্তু অন্য কাউকে ধ্বংস করে না। বুঝছো কি বলছি? তো এখানে তৃতীয় প্রতিরক্ষা স্তর মূলত হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা, যেটা ইউজুয়ালি আছে আমরা অর্জন করে থাকি। সহজাত প্রতিরক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দিছে। যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যক্ষ্মা, এটা কিন্তু কালো মানুষদের বেশি হয়, সাদা মানুষদের কম হয়। এটা হচ্ছে আমাদের সহজাত, হুদাই এমনিতেই কেমনে যেন চলে আসছে। আর একটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা, বুঝছো? আর একটা হচ্ছে কি? অর্জিত প্রতিরক্ষা। এই যে সহজাত যেটা আছে, এর মধ্যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস খাবার খাওয়ার কারণে কারোর ইমিউনিটি বেড়ে যায়। যেমন ধরো গ্রাম এলাকায় যে বাচ্চারা থাকে, তারা দু একবার বৃষ্টিতে ভিজলে তাদের কোনো সমস্যা নাই। আর আমি ভিজলে মনে করো যে প্রায় একবার যদি ভিজি, কোনো কায়দায় একটু পানি যদি লাগে, আমার মনে করো যে টিস্যুর পর টিস্যু ব্যবহার করতে হয়, চোখ দিয়ে পানি পড়ে, নাক দিয়ে পানি পড়ে। আমি তো পোল্ট্রি মুরগির মতো, তাই না? সহজ কথায়। তো এটাই হচ্ছে কি সহজাত প্রতিরক্ষা। সো তারা তাদের এনভায়রনমেন্টটা খেটে খুঁটে ওইভাবে তৈরি করতে পারছে। কি বলছি বুঝতে পারছো? আর কিছু আছে যেগুলো আসলে আমরা পারি নাই, আমরা তৈরি করতে পারতেছি না। এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের সহজাত প্রতিরক্ষা ব্যবস্থাটা নাই। তো কিছু আছে এমনিতেই পারে, কিছু আছে এমনিতেই পারে না। এইবার আসে অর্জিত প্রতিরক্ষা, যেগুলো আসলে আমরা বিভিন্ন মাধ্যমে আসলে অর্জন করে থাকি। ঠিক আছে, তো এই প্রতিরক্ষা ব্যবস্থাটা দুই ধরনের হয়ে থাকে। আবার এটা হচ্ছে সক্রিয় এবং অক্রিয়, এরকম দুইটা ভাগে ভাগ করা যায়। সক্রিয় এবং অক্রিয়, এরকম দুইটা ভাগে ভাগ করা যায়, সক্রিয় এবং অক্রিয়। ওকে, তো সক্রিয় বিষয়টা কি আমি একটু সহজ ভাষায় তোমাদেরকে বুঝাই দিচ্ছি।
অক্রিয় মানে হচ্ছে যেটা হচ্ছে মায়ের দেহ থেকে আমাদের শরীরে আসে, মায়ের দেহ থেকে আমাদের শরীরে আসে, সেটা হচ্ছে সক্রিয়। একটা জীব দেহ থেকে যখন আমাদের শরীরে আসতেছে তখন সেটা হবে হচ্ছে সক্রিয়। ঠিক আছে, কি বলছি আমাদের, সরি অক্রিয়। এবার সক্রিয়টা একটু বলি, সক্রিয়টা কি সেটা একটু বলি। এই সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থাটা দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক আর একটা কি কৃত্রিম। তো একটু লিখে নাও, প্রাকৃতিক কোন একটা উদাহরণ জাস্ট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটাও দুই ধরনের, প্রাকৃতিক আর কৃত্রিম। প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। ঠিক আছে, প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। এখন দেখো খেয়াল করো কি কি আসতেছে বিষয়টা। প্রথম যে বিষয়টা আসছে প্রাকৃতিক, প্রাকৃতিক যেটা আছে এখানে প্রাকৃতিক মানে প্রকৃতি থেকেই আমরা যেটা পেয়ে থাকি, প্রকৃতি থেকেই আমরা যেমন পেয়ে থাকি। যেমন ধরো একজন ব্যক্তি যদি হসপিটালে থাকে তো সেখান থেকেও সে কিন্তু অনেক রোগ ব্যাধির যেহেতু টাসে আসতে পারে, এই জন্য তার মধ্যে একটা প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি হয়। হসপিটালে, হাসপাতাল থেকে হয়, এই হাসপাতাল অ্যাডমিট হওয়ার পর সেখান থেকে যে প্রতিরক্ষা ব্যবস্থাটা হয় সেটা হচ্ছে সক্রিয়। আর কৃত্রিমটা কি, কৃত্রিমটা হচ্ছে ভ্যাকসিন। সহজ কথায় ভ্যাকসিনের ফলে যে প্রতিরক্ষা ব্যবস্থাটা তৈরি হয় সেটা হচ্ছে কি কৃত্রিম। এরপরে আসো প্রাকৃতিক, যেমন ডিপিটি দেওয়া হয়, বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়, বিভিন্ন ভ্যাকসিন দেওয়া হয়। এরপরে আসো অক্রিয়র ক্ষেত্রে, অক্রিয়র ক্ষেত্রে প্রাকৃতিক মানে কি মা থেকে শিশুতে আসবে, মা থেকে শিশু, মা থেকে ভ্রূণ বা শিশুতে আসে। কিভাবে আসে, মায়ের দুধ খাওয়ানোর ফলে আসে, তারপরে আসছে অমরার মাধ্যমে যায়, এটা হবে হচ্ছে প্রাকৃতিক। আর কৃত্রিমের উদাহরণ কি বলা যায়, এইখানে যে কৃত্রিমটা আছে সেটা হচ্ছে আমাদের শরীরে দেখবা সিরাম, সিরামের মাধ্যমে, বুঝছো, সিরামের মাধ্যমে দেখবা যাদের ডেঙ্গু হয় তাদেরকে অনেক সময় বলে যে ওদেরকে একটু অনুচক্রিতা দিতে বলে, ফ্ল্যাটিলেট দিতে বলে বা সিরাম দিতে বলে। এই সিরাম এটা কোভিড-19 এর সময় খুব কার্যকর ছিল। এই সিরাম মানে কি একজন সেরে ওঠা ব্যক্তি, কোভিড-19 হোক বা ডেঙ্গু থেকে সেরে ওঠা ব্যক্তি, তার মধ্যে কিন্তু ডেঙ্গুকে প্রতিরোধ কিভাবে করা লাগবে এই জিনিসটা কিন্তু তৈরি হয়ে গেছে, কারণ তার শরীর ডেঙ্গু আর কোভিড-19 কে পরাজিত করেই আজকে টিকে আছে, কোভিড-19 কে পরাজিত করে টিকে আছে। তো ওই সিরাম যদি আরেকজনের শরীরে দেওয়া হয় তাহলে তার শরীরেও কি হবে, ওই রোগকে প্রতিরোধ করার একটা ক্ষমতা তৈরি হবে, এটাকে বলে কৃত্রিম। তাহলে আবার একটু বলি, প্রতিরক্ষা ব্যবস্থা দুই ধরনের, সহজাত আর একটা হচ্ছে কি অর্জিত। আর সহজাত যেটা ন্যাচারালি আমরা পেয়ে থাকি, অর্জিতটা হচ্ছে সক্রিয় এবং অক্রিয়। সক্রিয় দুই ধরনের, প্রাকৃতিক, কৃত্রিম। প্রাকৃতিকটা কি হাসপাতালে থাকার কারণে যেটা তৈরি হয় সেটা হচ্ছে প্রাকৃতিক। কৃত্রিম কোনটা, ভ্যাকসিন, ভ্যাকসিনটা হচ্ছে কৃত্রিম। অক্রিয় হচ্ছে প্রাকৃতিক, কৃত্রিম। প্রাকৃতিকের মধ্যে রয়েছে মা থেকে শিশুতে যাবে, শাল দুধের মাধ্যমে যেতে পারে অথবা অম্লের মাধ্যমে যেতে পারে। আর কৃত্রিম হচ্ছে কি সেরামের মাধ্যমে যায়, কৃত্রিমটা কি হয় সেরামের মাধ্যমে যায়। ঠিক আছে, কৃত্রিমটা কি হয় সেরামের মাধ্যমে চলে যায়। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইয়া? তাহলে আমরা একটু এমসিকিউ প্র্যাকটিসে চলে যাব। কোন বইটা পড়লে ভালো হবে? আমরা তো পুরোটাই আসলে পড়ার শেষে আমরা এইচএসসি ইন্টারমিডিয়েটের যে বইটা আছে সেটাই ফলো করতেছি, কারণ আমরা কোনো রিস্কের মধ্যে যাব না। লাস্ট বছরের যে কোশ্চেনটা ছিল সেটা খুবই আসলে ডেঞ্জারাস একটা কোশ্চেন ছিল, সো আমরা কোনো ধরনের রিস্কের মধ্যে আর যেতে চাচ্ছি না। এই জন্য আমরা বলবো ইন্টারমিডিয়েটের বইগুলোই তোমরা খুব সুন্দর করে ফলো করো, ঠিক আছে, এটা লাগবেই। এবার চলে আসি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে, অ্যানালাইসিস মূলক কোশ্চেন। সেটা হচ্ছে কোনটি মানবদের দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে স্তর হিসেবে কাজ করে, বলো এখানে উত্তর কি হবে? ফ্যাগোসাইট, ত্বক, লালা, এইচসিএল। দেখি কে কে পারো ভাই, একটু উত্তর দিয়ে দাও তো ভাইয়াকে, একটু উত্তর দিয়ে দাও। এখন আমাদের একটু প্র্যাকটিস করার সময় আসছে, আমরা কিন্তু বলছিলাম এটা মুখস্থ করতে হবে, কেন, কারণ এটা তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে একটু বলো তো ভাইয়া এটা কি হবে, একটু বলে ফেলো তো ভাইয়া, দেখি কে কে জানো, ভাইয়াকে একটু জানাও। ঠিক আছে, শিরিনা আক্তার বলছে ক্লিয়ার, ভেরি গুড। তাহলে ভাইয়াকে এটা একটু জানাই দাও তো ভাইয়া, এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? কোনটি মানবদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করছে? ফ্যাগোসাইটোসিস বা ফ্যাগোসাইট, ত্বক, লালা, আর কি আছে ইসিএল। এই তো প্রথমে তামান্না উত্তর দিছে এ বলছে, ভেরি গুড। আর কি আছে ভাইয়া, কমেন্ট করো, ভাইয়াকে একটু কমেন্ট করে জানাই দাও। শিরিনা আক্তার বলছে এ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কে আছো ভাইয়া, যারা যারা জানো একটু কমেন্ট করবা। আফরিন সুলতানা সামিনা বলছে ক, ভেরি গুড। ইশরাত জান নিহা বলছে এ, মৌসিনা আরা জামান বলছে এ, ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের মনে আছে যে 6টা ছিল, তার মধ্যে প্রথমেই ছিল ফ্যাগোসাইটোসিস, এবং এইটা নিয়ে তো ব্যাখ্যা টেক্কা অনেক করছি, তাই না? বাকি যেগুলো আছে, উম্মে হাফসাও বলছে এ, থ্যাংক ইউ সো মাচ। ত্বক, লালার, এইচসিএল এগুলো সব কি, এগুলো হচ্ছে আমার প্রথম, এগুলো সব কি প্রথম প্রতিরক্ষা স্তর, তাই না? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? ক নাম্বারটা হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরেরটা সলভ করি। এরা পাইরোজেন কি জাতীয় পদার্থ? পাইরোজেন কি জাতীয় পদার্থ? পাইরোজেন কি জাতীয় পদার্থ? পাইরোজেন কি জাতীয় পদার্থ বলো?
পাইরোজেন কি জাতীয় পদার্থ? আমি লিখছিলাম এটা, পাইরোজেন কি জাতীয় পদার্থ, একটু বলে ফেলো তো ভাইয়াকে। আফরিন বলছো, সুমাইয়া বেগম এ, শর্করা, প্রোটিন, লিপিড আর ফেনল, একটু বলো তো ভাইয়াকে, জানাই দাও, ভাইয়াকে একটু জানাই দাও, পাইরোজেন কি জাতীয় পদার্থ? পাইরোজেন কি জাতীয় পদার্থ? পাইরোজেন কি জাতীয় পদার্থ মনে আছে? পাইরোজেন কি জাতীয় পদার্থ? পাইরোজেন কি জাতীয় পদার্থ মনে হয়? কিছু পারবা? ওকে, একটু দেখি, খেয়াল করি কে কে কি উত্তর দিল। পাইরোজেন কি জাতীয় পদার্থ, কেউ পারছে কিনা? এখনো উত্তর আসে নাই, দেখি কেউ পারে কিনা। পাইরোজেন কি জাতীয় পদার্থ, কি মনে হয় কি হতে পারে? শর্করা, প্রোটিন, লিপিড আর ফেনল, কি হতে পারে বলো তো? পাইরোজেন কি জাতীয় পদার্থ কি হতে পারে? পলিপেপটাইড বলছিলাম, মনে আছে? এই যে পলিপেপটাইড বলছিলাম, পাইরোজেনের ক্ষেত্রে কি বলছিলাম, একটু চিন্তা করো, একটু চিন্তা করো যে কি পারো কিনা। পলিপেপটাইড বলছিলাম, মনে আছে? পলিপেপটাইড বলছিলাম, বলো দেখি পারো কিনা কেউ। পাইরোজেনের কাজ কি বলো? পাইরোজেন কি কাজ করে? পলিপেপটাইড বলছিলাম, মনে আছে কিনা তোমাদের? ওকে, মনে হয় উত্তর দু একজন দিছে, আমি একটু উত্তরটা দেখি। আফরিন বলছে এ, আচ্ছা বলে দিই, পলিপেপটাইড বলছিলাম, মনে আছে কিনা সবারই মনে থাকার করা। এই পলিপেপটাইড কি? পলিপেপটাইড হচ্ছে এক ধরনের শর্করা। শর্করা না, পলিপেপটাইড হচ্ছে এক ধরনের প্রোটিন, এক ধরনের প্রোটিন, এক ধরনের প্রোটিন। তার প্রোটিন মানে কি? খ নাম্বারটা হবে উত্তর। তাহলে খ নাম্বারটা কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু খ নাম্বার, বি নাম্বার, দ্যাটস মিন্স খ নাম্বারটা হয়ে যাবে কি ভাইয়া? উত্তর। ওকে, খ নাম্বার প্রোটিন। পাইরোজেন কি? এক ধরনের প্রোটিন। বমি কোন ধরনের অনাক্রম্যতা? বমি কোন ধরনের অনাক্রম্যতা? বংশগতীয়, রসভিত্তিক, যান্ত্রিক, কোষভিত্তিক? বমি কোন ধরনের অনাক্রম্যতা? পাইরোজেনকে পলিপেপটাইড বলে। পলিপেপটাইড মানে হচ্ছে এক ধরনের প্রোটিন, তো সেই জায়গা থেকে আসছে। এবার আসে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দিচ্ছে যে বমি কোন ধরনের অনাক্রম্যতা, একটু বলো। বমি কোন ধরনের অনাক্রম্যতা, একটু বলো। বমি কোন ধরনের অনাক্রম্যতা? দেখি কে কে পারো, ভাইয়াকে একটু উত্তরটা জানাই দাও। ওকে, ভাইয়াকে একটু উত্তরটা জানাই দাও। ওকে, একটু দেখো বমি কোন ধরনের অনাক্রম্যতা, এটা হয়তো তোমরা একটু পারবা না, এটা একটু বলে দিই। বমি হচ্ছে একটা যান্ত্রিক, এটা কি একটা যান্ত্রিক অনাক্রম্যতা। বংশগতের সাথে তো এটা রিলেশন নাই, রসভিত্তিকের সাথে এটা রিলেশন নাই, কোষের সাথেও রিলেশন নাই, আশেকার সাথে, যান্ত্রিকের সাথে। তাই এটা কি হয়ে যাবে? যান্ত্রিক অনাক্রম্যতা। এটা কি হয়ে যাবে? যান্ত্রিক অনাক্রম্যতা হয়ে যাবে। ওকে, একটু মনে রেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার আসি একটু ত্বক নিয়ে পড়াশোনা করি। ত্বক, আমাদের যে ত্বক আছে সেই ত্বকগুলো আসলে কিভাবে বিল্ড আপ হয়। দেখো, ত্বক মূলত দুই স্তর বিশিষ্ট, এপিডার্মিস আর আছে ডার্মিস, আর আছে কি এপিডার্মিস। ত্বক মূলত আসলে দুই স্তর বিশিষ্ট। ত্বক কয় স্তর বিশিষ্ট? ত্বক দুই ভাগে, দুই স্তর বিশিষ্ট, জাস্ট মনে রাখো, স্তর বিশিষ্ট, ঠিক আছে? স্তর বিশিষ্ট, এটা দুই স্তর যে বিশিষ্ট হয়ে থাকে। ত্বক কয় স্তর বিশিষ্ট হয়ে থাকে? দুই স্তর বিশিষ্ট হয়ে থাকে। এই কথাটা একটু সুন্দর করে মনে রাখবা। এর মধ্যে বাইরের যে স্তরটা আছে সেটাকে বলে এপিডার্মিস, বাইরের যে স্তরটা আছে সেটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস, এই যে লোমটোম যেগুলো দেখো তোমরা, সেটা হচ্ছে এপিডার্মিস। আর একটা হচ্ছে ডার্মিস, যেটা হচ্ছে ভিতরে থাকে। ডার্মিসটা কোথায় থাকে? ভিতরে থাকে। জাস্ট এই কথা দুটো একটু মনে রাখবা। ত্বক কয় স্তর বিশিষ্ট? দুই স্তর বিশিষ্ট। আর একটা আছে ডার্মিসের নিচকে হাইপোডার্মিস, যদিও এটা ভাগ না, হাইপোডার্মিস, এটা ডার্মিসের মধ্যেই, এটা আলাদা কিছু না। হাইপোডার্মিস এটা কিন্তু ভাগ না। এই হাইপোডার্মিসে কি থাকে জানো? এই হাইপোডার্মিসে থাকে আছে রক্তনালী বা রক্ত থাকে। এখানে সহজ কথায় রক্ত থাকে কোথায়? হাইপোডার্মিসে। বাইরে কিন্তু আমাদের কোনো কিছুই থাকে না। আরেকটা আছে সিবেসাস গ্রন্থি আছে, যেখান থেকে ঘাম হয়, সিবেসাস গ্রন্থি। সিবেসাস গ্রন্থি, সিবেসাস গ্রন্থি, এই সিবেসাস গ্রন্থিটা থাকে কোথায়? এই গ্রন্থিটা থাকে হচ্ছে এই ডার্মিসে। ওকে, তাহলে ত্বক আছে দুই স্তর বিশিষ্ট, এপিডার্মিস, ডার্মিস আর হাইপোডার্মিস। এপিডার্মিস আছে একেবারে বাইরে, যে লোমটোম দেখতে পাচ্ছেন, এটা আছে এপিডার্মিস। ডার্মিসের কথায় সিবেসাস গ্রন্থি থাকে, ডার্মিসে কি থাকে? সিবেসাস গ্রন্থি থাকে। হাইপোডার্মিসে থাকে আছে রক্ত, কি থাকে? রক্ত থাকে। কোন তিনটা কথা একটু মনে রাখলে হবে। ত্বক দুই স্তর বিশিষ্ট, এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস হচ্ছে আরেকটা স্তর। এইবারে দেখো, এপিডার্মিস হচ্ছে কি? লোম থাকে সহজ কথায়। আমার ডার্মিসে কি থাকে? সেবেসাস গ্রন্থি। রক্ত থাকে কোথায়? হাইপোডার্মিসে। রক্ত থাকে কোথায়? হাইপোডার্মিসে। রক্ত থাকে কোথায়? হাইপোডার্মিসে। কথা ক্লিয়ার? চলো পরে যাই। এবার চলে আসি একটু অ্যান্টিবডিতে।
আমাদের শরীরে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি আছে, বাট মেইনলি আমাদের পড়া লাগে হচ্ছে 5টা অ্যান্টিবডি আমাদেরকে বেশি ইম্পর্টেন্ট দিতে হয়। অ্যান্টিবডি মানে কি? অ্যান্টিজেনের কারণে আমাদের শরীরে সেটাকে প্রতিরোধ করার জন্য বা তার উপস্থিতির কারণে যেটা আমাদের শরীরে তৈরি হয় সেটাকে বলে অ্যান্টিবডি, ঠিক আছে? অ্যান্টিজেনের বিরুদ্ধে চলার জন্য যেটা তৈরি হয় আমাদের শরীরে সেটাকে বলে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি আছে আইজিজি, প্রথমে আছে আইজিজি, এটার পরিমাণ হচ্ছে 75%। এটার পরিমাণ কত? 75%। এটা সম্পর্কে যেটা পড়বা, যেটা পড়া লাগবে সেটা হচ্ছে ভাইয়া আইজিজি কে, এইটা সম্পর্কে যেটা পড়া লাগে এটাকে বলা হয় ম্যাটারনাল অ্যান্টিবডি। ম্যাটারনাল অ্যান্টিবডি, ঠিক আছে? ম্যাটারনাল অ্যান্টিবডি। কেন ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হচ্ছে আমি একটু বলে দিচ্ছি। ম্যাটারনাল অ্যান্টিবডি এই কারণেই বলা হয়, কারণ এই যে অ্যান্টিবডিটা আছে এই অ্যান্টিবডিটা গর্ভাবস্থায় অমরা থেকে শিশুদের দেহে আসে, অর্থাৎ মায়ের শরীর থেকে শিশুদের দেহে আসে, মা থেকে শিশুতে আসে, এই জন্য এটাকে বলা হয় ম্যাটারনাল অ্যান্টিবডি। এটাকে কি বলা হয়? ম্যাটারনাল অ্যান্টিবডি। ওকে, একটু ভালো করে মনে রাখো। এরপর 2 নাম্বার আছে আইজিএ, আরেকটা কি আছে? আইজিএ। আইজিএ এই যে অ্যান্টিবডিটা আছে এইটার পরিমাণ হচ্ছে 15%। আমাদের শরীরে যে অ্যান্টিবডি আছে তার মধ্যে এটার পরিমাণ 15%। এটা কি কাজ করে একটু সুন্দর করে মনে রাখবা। সেটা কি কাজ করবে? এটা মূলত কাজ করবে হচ্ছে, এটা মূলত আসে কোন জায়গা থেকে? মায়ের দুধ থেকে। মায়ের দুধ, ঠিক আছে? মায়ের দুধ থেকে আসে, মায়ের দুধ থেকে আসে। সহজ কথায় একেবারে সহজ হিসাবে মনে রাখবা, মায়ের দুধ থেকে আসে। আর একটা পয়েন্ট একটু মনে রাখতে পারো যে এই জিনিসটা কোথায় পাওয়া যায়। এটা মূলত পাওয়া যায় পরিপাক, তারপরে জনন এবং শোষণ তন্ত্রে। পরিপাক, জনন আর শোষণ তন্ত্র, জননতন্ত্র আর শোষণ তন্ত্র, এই 3টা জায়গায় পাওয়া যায়, ঠিক আছে? শোষণ তন্ত্র এই 3টা জায়গায় পাওয়া যায়। ওকে, 3 নাম্বার যেটা আছে আমাদের মাঝখানে কয়েকটা জিনিস আসলে আইজিএম আছে। এবার কি আছে? আইজিএম। ওকে, আইজিএম এটাও খুব গুরুত্বপূর্ণ। আইজিএম এটার পরিমাণ সাধারণত একটু কম থাকে, 10% এর মতো থাকে। 10% এর মতো থাকে আইজিএম। আইজিএম থাকে কত পার্সেন্টের মতো? 10% এর মতো, ঠিক আছে? 10% এর মতো। এটা মূলত পাওয়া যায় কোথায়? এটা মূলত পাওয়া যায় রক্ত আর লসিকায়। এটা মূলত পাওয়া যায় রক্ত আর লসিকায়, ঠিক আছে? সহজ ভাষায় একটু মনে রেখো, আইজিএমটা পাওয়া যায় রক্ত আর লসিকায়। রক্ত আর লসিকায়, ঠিক আছে? রক্ত আর লসিকায়। ওকে, রক্ত আর লসিকায়, ঠিক আছে? কি বলছি? রক্ত আর লসিকায় পাওয়া যায় এটা। এটা একটু সুন্দর করে মনে রাখবা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আইজিডি। আইজিডি এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে 5 নাম্বার, সবচাইতে কম পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে আইজিই। আইজিই এটার পরিমাণ আছে 0.1%। এটা সবচেয়ে কম পাওয়া যায়, এটা সবথেকে কম পাওয়া যায়। কিন্তু এটার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে এই যে অ্যালার্জি হয় না, অ্যালার্জি হওয়ার মূল কারণটা হচ্ছে, অ্যালার্জি হওয়ার মূল কারণই হচ্ছে আইজিই। অ্যালার্জি হওয়ার মূল কারণকে এই আইজিই। তাহলে আমি অ্যান্টিবডি থেকে যে কথাগুলো বলে দিলাম এই কথাগুলো একটু সুন্দর করে মনে রাখতে হবে, ঠিক আছে? আমি যে কথাগুলো বলে দিছি এই কথাগুলো একটু মনে রাখতে হবে। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটু সুন্দর করে মনে রাখতে হবে। যতটুকু বললাম আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো একটু সুন্দর করে মনে রাখতে হবে। পারবা কিনা ভাইয়া? এতটুকু বুঝতে পারছো কিনা একটু বলো। ওকে, একটু বলো তো ভাইয়া, বলে ফেলো বুঝতে পারছো কিনা। এটা একটু পড়তে হবে, ঠিক আছে? কি বলছি তাইলে? আমরা 5টা অ্যান্টিবডি পড়ছি, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি আর এবং আইজিই। আইজিজি কে বলা হয় ম্যাটারনাল অ্যান্টিবডি, কারণ এটা মা থেকে শিশুতে যায়। কিসে যায়? মা থেকে শিশুতে যায়, ঠিক আছে? ওকে, সহজাত প্রতিরক্ষা ব্যবস্থাটা পড়াইছি, তুমি হয়তো খেয়াল করছো কিনা আমি জানি না। এটা আমি পড়াইছি, আমি তোমাদেরকে বলছি যেটা ন্যাচারালি আমাদের শরীরে আসে সেটাকে বলে সহজাত প্রতিরক্ষা। বুঝছো? কি বলে? সহজাত। এটা আমি তোমাদেরকে পড়ানো হয়েছে, তুমি একটু খেয়াল করে দেখো। আমি বলছিলাম এখানে যে তোমার হচ্ছে যে কৃষ্ণাঙ্গদের কি হচ্ছে, কৃষ্ণাঙ্গদের হচ্ছে কোনটি বলতো? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যক্ষা কম হচ্ছে, এই কথাগুলো আমি তোমাদেরকে বলছি। সো এখানে হিউজ আছে, বাট অত আমরা যাবো না, যতটুকু লাগবে ততটুকুর মধ্যে আছে, এবং যেটা আসলে বাইরে থেকে বেশি আসে সেই কোশ্চেনটাই আমি এখানে দিছি, যেটা অ্যানালাইসিস করবো এই জন্য। ওকে, তাহলে আইজিইটা বেশি আসতে পারে অ্যালার্জির কারণে, আইজিজি এবং আইজিএম, আইজিএ এই 4টা বেশি আসে। আইজিডিটা খুব বেশি একটা আসে না, খুব বেশি একটা আসে না, বুঝছো? এবার চলো তাহলে আমরা একটু এমসিকিউ সলভ করে ফেলি, দেখি আমাদের এমসিকিউ সলভ হয় কিনা। গামা ইমোগ্লোবিন কোনটি? ইমিউনোগ্লোবিন কোনটি? গামা ইমিউনোগ্লোবিন কোনটি? দেখি কে কে পারো একটু বলো তো। এটা যদি আমি তোমাদেরকে বলি না এখনো, তবে এমনিতে বললাম গামা বলতে আসলে কি বোঝায় বলো তো, বলো।
গামা ইমিউনোগ্লোবিন কোনটি? গামা ইমিউনোগ্লোবিন কোনটি? গামা ইমিউনোগ্লোবিন কোনটি? দেখো সহজ কথা একটু বলে দিচ্ছি, আমি তোমাদেরকে বলতেছি গামা ইমিউনোগ্লোবিন বলতে বোঝায় যেটা সব থেকে বেশি পাওয়া যায়। সহজ কথায় কি, যেটা সব থেকে বেশি পাওয়া যায়। এখানে যে কয়টা আছে সবগুলোই কিন্তু গামা ইমিউনোগ্লোবিন, তবে আমি তোমাদেরকে বলছি যে স্পেসিফিক ভাবে বললে যেটা সবচাইতে বেশি পাওয়া যায়। এখন বলো তো সবচেয়ে বেশি ছিল কোনটি? সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে গামা ইমিউনোগ্লোবিন। সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটাই হবে কি? গামা ইমিউনোগ্লোবিন। এখন আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে গামা ইমিউনোগ্লোবিন কোনটি? আইজিই, আইজিডি, আইজিএ, আইজি জি, বলো তো কোনটা ভাইয়া? কি কি হবে একটু বলো তো, সবচেয়ে বেশি কোনটা পাওয়া যায়? আমি কিন্তু বলে আসছি, একটু আগেই বলে আসলাম, গামা ইমিউনোগ্লোবিন কোনটি? যেটা সব থেকে বেশি পাওয়া যায় সেটাই হচ্ছে গামা ইমিউনোগ্লোবিন, তাই না? সহজ কথায় গামা ইমিউনোগ্লোবিন কোনটি? যেটা সব থেকে বেশি পাওয়া যায় সেটা কি হবে? গামা ইমিউনোগ্লোবিন। তাহলে এটার উত্তর কি হবে? আমার ভাই এবং আপু তোমরা যারা যারা যুক্ত আছে আমাদের সঙ্গে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত থাকবে এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবা, মেনশন করে দিবা বন্ধু এবং বান্ধবীদের সঙ্গে, ঠিক আছে? এইখানে বলছে ঘ বলছে, তাহলে লিমা বলছে ঘ, মৌসিনা বলছে ডি, তামান্না বলছে আইজিই। আইজিই আছে সবচেয়ে কম, সবচেয়ে কম হচ্ছে আইজিই পাওয়া যায়, বেশি পাওয়া যায় আইজিজি। উম্মে হাফসা পারছে, তারপরে শিরিন পারছে, আফরিন সুলতানা সামিরা পারছে। ভেরি গুড। উত্তর কি হয়ে যাবে? এই যে ঘ নাম্বারটা হয়ে যাবে উত্তর। আমি বলছি না সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা? আইজিজি। এটা কত পার্সেন্ট? 75%। তাহলে উত্তর কি হয়ে যাবে? ঘ নাম্বারটা। সহজ কথায় যেটা সব থেকে বেশি পাওয়া যায় সেটাই কি হবে বলতো? উত্তর হবে। সেটাই কি হবে? উত্তর হবে, তাই তো? সেটাই কি হয়ে যাবে বলতো? উত্তর হয়ে যাবে। ওকে, সেটাই উত্তর। চলো তাহলে পরের কোশ্চেনটাই চলে যাই। পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে অ্যালার্জির সাথে কোন অ্যান্টিবডির সম্পর্ক আছে? অ্যালার্জির সাথে সম্পর্ক আছে কোন অ্যান্টিবডির? এটাও পারা উচিত তোমাদের। অ্যালার্জির সাথে সম্পর্ক আছে কোন অ্যান্টিবডির বলো তো? এটাও তোমাদেরকে পড়াইছি একটু আগে, আমি যতটুকু দিছি দেখো তার ভিতর থেকেই কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলো কিন্তু মেডিকেলে বিভিন্ন জায়গাতে, নার্সিং টার্সিং সহ বিভিন্ন জায়গাতে কিন্তু বারবারই আসে, বুঝছো? যেহেতু বারবার আসে, যেহেতু বারবার আসা একটা জিনিস, সেগুলো যদি ভালোভাবে না করি তাহলে কি হবে? আমাদের ভালোভাবে শিখতে পারবো না। তাহলে এটা একটু বলো তো ভাইয়া, যে এই কোশ্চেনটার উত্তর দিয়ে হলো তো, যে যে আছো একটু আনসার দাও ভাইয়া, ভাইয়াকে একটু আনসার দাও। অ্যালার্জির কারণে সাথে সম্পর্কিত অ্যান্টিবডি কোনটি? অ্যালার্জির সাথে সম্পর্কিত অ্যান্টিবডি কোনটি, বা অ্যালার্জির সাথে রিলেটেড অ্যান্টিবডি কোনটি বলো? এটাও তোমাদেরকে কিন্তু পড়ানো হয়েছে, সর্বশেষ বলছিলাম, তাই না? সর্বশেষ বলছিলাম অ্যালার্জি, মনে রাখতে বলছিলাম। লিমা বলছে ক, ভেরি গুড। শিরিনা বলছে এ। আর কে কেসো ভাইয়া উত্তর দাও, সবাই উত্তর দাও। ভেরি গুড, সবারই উত্তর হচ্ছে, তো সবাই মোটামুটি পারতেছো, তার মানে পড়াশোনা ভালোই করেছো তোমরা, অর্থাৎ মনোযোগ সহকারে যে ক্লাসটা করতেছো এটা আমরা কিন্তু বুঝতে পারতেছি। এখানে অন্তত যে কয়জন আছে সবাই মনোযোগ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওকে, আলরাজি অ্যালার্জি, ওকে ঠিক আছে। তামান্না বলছে আইজিই, আনিশা নূর বলছে আইজিই, সুমাইয়া বেগম বলছে এ, আফরিন বলছে এ, মঙ্গপ্রো বলছে এ, উম্মে হাফসা বলছে এ, সাদি আফরিন বলছে এ। ভেরি গুড, সবাইকে ধন্যবাদ, ঠিক আছে? ইসরাত জাহান নিয়া বলছে এ। এটা কি হয়ে যাবে? আইজি ই হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? আইজি ই। ওকে, এটা একটু সুন্দর করে মনে রেখো, ঠিক আছে? তারপরে চলে যাই, তারপরের কোশ্চেনটাই চলে যাই। ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কোনটি? ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কোনটি? একটু বলো তো, ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহযোগিতা করে কোনটি? ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহযোগিতা করে কোনটি? এটা যদিও আমি ওইভাবে বলি নাই, তবে জাস্ট আমি একটু বুঝাই দিচ্ছি। এইখানে অ্যান্টিবডি আইজিএম যেটা আছে, আইজিএম, এটা ব্যাকটেরিয়া ধ্বংস করে কিভাবে জানো? কমপ্লিমেন্ট সিস্টেমের সাহায্যে। কার সাহায্যে? কমপ্লিমেন্ট সিস্টেমের সাহায্যে। কার সাহায্যে? কমপ্লিমেন্ট সিস্টেমের সাহায্যে। তাহলে অ্যালার্জি, ব্যাকটেরিয়া ধ্বংসে আমাদেরকে সহযোগিতা করে কমপ্লিমেন্ট সিস্টেম, সহযোগিতা করে মানে অ্যান্টিবডিকে সহযোগিতা করে কে? তাইলে কমপ্লিমেন্ট সিস্টেম। কে করে? কমপ্লিমেন্ট সিস্টেম। বুঝছো কি বলছি? তাইলে কে করে? কমপ্লিমেন্ট সিস্টেম। দেখো এই জিনিসটা ছিল না, এই জিনিসটা আসছে, দিয়ে দিলাম এখানে। এই জন্য এমসিকিউতে দিছি, যে জিনিসটা টুকটাক জিনিসগুলো যেটা আমি আসলে এমসিকিউ হইলে তোমাদের জন্য ভালো হবে। তাহলে ব্যাকটেরিয়া ধ্বংসে আমাদের অ্যান্টিবডিকে সহযোগিতা করে কে? কমপ্লিমেন্ট সিস্টেম। কে করে? কমপ্লিমেন্ট সিস্টেম। উত্তর কে হয়ে যাবে? ক নাম্বারটা হয়ে যাবে উত্তর, বুঝছো? একটু সুন্দর করে মনে রাখতে হবে। ওকে, উম্মে হাবিবা হাফসা পারছে, উম্মে হাফসা, মৌসিনা জামান, তামান্না পারছে। ভেরি গুড। তাহলে কি হবে? উম্মে কমপ্লিমেন্ট সিস্টেম, ঠিক আছে? এরপরে চলো যাই, ফ্যাগোসোম কোন কোষ অঙ্গাণুর সাথে একত্রিত হয়ে জীবাণু ধ্বংস করে? ফ্যাগোসোম কোন কোষ অঙ্গাণুর সাথে একত্রিত হয়ে জীবাণু ধ্বংস করে? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা আমরা সামনে আরো পড়বো। এটা নিয়ে যখন কোষীয় অঙ্গাণু জিনিসটা অধ্যায়টা যখন পড়াবো তখন এটা নিয়ে আরো আলোচনা হবে। তাহলে ফ্যাগোসোম, ফ্যাগোসোম
এই যে প্রক্রিয়ায় যে জীবাণু ধ্বংস, এখানে মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ আছে শক্তি উৎপাদন করা। রাইবোজোমের কাজ কি? প্রোটিন সিনথেসিস করা। লাইসোজোমের কাজ কি বলতো? এর ভিতরে এক ধরনের প্রোটিন থাকে যা কোষকে ধ্বংস করে। কি করে? কোষকে ধ্বংস করে। তাহলে কোষকে ধ্বংস করার সাথে রিলেটেড জিনিসই আছে এখানে একটা, সেটা কে? লাইসোজোম। কে আছে বলতো? লাইসোজোম। তাহলে এটা তো বলছিলাম যে লাইসোজোম আসছে কি করে? আমাদের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে বলতো? এটার উত্তর হয়ে যাবে লাইসোজোম। এটার উত্তর কি হবে? লাইসোজোম। ওকে, এটার উত্তর কি হবে বলতো? লিমা পারছে, ভেরি গুড। এটার উত্তর কি হয়ে যাবে? লাইসোজোম হয়ে যাবে। ফ্যাগোজোম কোন কোষের সাথে একত্রিত হয়ে জীবাণু ধ্বংস করে? লাইসোজোম। লাইসোজোম, ঠিক আছে, এটা তো বোঝো। লাইসোজোম তো পড়াইছি, তো সেই জায়গা থেকে বুঝতে হবে যে ফ্যাগোজোম কোন কোষীয় অঙ্গের সাথে একত্রিত হয়ে জীবাণু ধ্বংস করে? লাইসোজোম। ওকে, এটা একটু মনে রেখো ভাইয়া, লাইসোজোম, ঠিক আছে ভাইয়া। সি ইসরাত জাহান নিয়ে পারছে, ভেরি গুড। চলো পরে যাই তাইলে। এরপরে আছে একটু ভ্যাকসিন নিয়ে পড়াশোনা করি। ভ্যাকসিন, এই ভ্যাকসিন জিনিসটা আবিষ্কারক হচ্ছে, বা টিকা যাই বলো না কেন, টিকার মূল কাজ কি? টিকার মূল কাজ হচ্ছে এটা আছে আমাদের প্রতিষেধক বা আমাদেরকে যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বাড়ায় দেওয়া। এই টিকা আবিষ্কার করছে কে? ভ্যাকসিনেশনের আবিষ্কর্তা হচ্ছে অ্যাডলফ জিনার। কে? অ্যাডলফ জিনার। এই ব্যক্তি 1796 সালে, কত সালে? 1796 সালে প্রথমে টিকা আবিষ্কার করেন। 1796 সালে সর্বপ্রথম তিনি টিকা আবিষ্কার করেন। কোন রোগের? বসন্ত রোগের টিকা। কোন রোগের টিকা? বসন্ত রোগের। আবার একটু বলে দিই, টিকা আবিষ্কার করছে কে? বসন্ত রোগের। ওকে, এই যে অ্যাডলফ জেনার, সে আবিষ্কার করছিল কি? গুটি বসন্ত রোগের, ঠিক আছে, গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। কোনটা? স্মল পক্স, গুটি বসন্ত, এই রোগের টিকাটা আবিষ্কার করেন কে? অ্যাডলফ জিনার, ঠিক আছে, গুটি বসন্ত। এখন দেখো টিকার বেশ কিছু প্রকারভেদ আছে, এর মধ্যে আমরা কয়েকটা টিকা একটু পড়ে নিব। এই টিকাতে আসলে কি ব্যবহার করা হয়? টিকাতে একটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার অংশ ব্যবহার করা হয়, যাতে ওইটা আমি দেখতে পারি যে আমার সামনে একটা অবয়ব দেখানো হলো, দেখানোর পরে আমার যদি সামনে আসে যে এটা তোমার শত্রু, ওই রকম কেউ আসলে কি করব? ঠাস ঠাস করে থাপ্পড় মারবো, বিষয়টা এমন না। আমার সামনে একজনকে দেখালো এই টাইপের লোকজন তো শত্রু, আমি কি করব? ওই টাইপের লোক দেখার সাথে থাপ্পড় মারবো। তো ঠিক একই কাজটা করেছে ভ্যাকসিন। ভ্যাকসিন কি করে? নিষ্ক্রিয় একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে দেয়, বা যে কোনো একটা জিনিস দেয় যে এটা হচ্ছে শত্রু, দেখে আমার শরীরকে, পরে যদি ওই জিনিসটা আসে তাহলে কি করব? আমি থাপ্পড় মেরে দিব। তো এখানে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় যেটা ব্যবহার করা, ইনঅ্যাক্টিভ ভ্যাকসিনেশন আছে, ইনঅ্যাক্টিভেটেড। উদাহরণগুলো তোমাদের লাগবে। ইনঅ্যাক্টিভেটেড এর মধ্যে কে কে আছে জাস্ট এটা একটু মুখস্থ করতে হবে। ইনঅ্যাক্টিভেটেড এর মধ্যে কে কে আছে জাস্ট একটু মুখস্থ করে নিও। এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, প্রথমে আছে ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা। এরপর আছে ইনফ্লুয়েঞ্জার পর আছে কলেরা আছে, তারপর আছে পোলিও, ঠিক আছে, পোলিও আছে। তারপর আছে র্যাবিস আছে, র্যাবিস। আর আছে হেপাটাইটিস এ, হেপাটাইটিস এ। ওকে, হেপাটাইটিস এ। জাস্ট এই কথাগুলো একটু পড়ে নিবা। তাহলে নিষ্ক্রিয়র মধ্যে কে কে আছে? ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও, র্যাবিস, হেপাটাইটিস এ। এই রোগগুলোর যে টিকা হয় সেই টিকাগুলো ইনঅ্যাক্টিভেটেড অথবা নিষ্ক্রিয় টিকা দিয়ে তৈরি। 2 নাম্বার যেটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ, শক্তি হ্রাস। এর মধ্যে আমি আরেকটু বলে দিই, শক্তি হ্রাস। এরপর যেটা আছে শক্তি হ্রাস, বুঝছো, বাংলায় শক্তি হ্রাস আকারেও আসতে পারে। শক্তি হ্রাস তার মানে বুঝতেই পারতেছো এটা কি হয়ে যাবে? শক্তি হ্রাস। এটাকে বলা হয় অ্যাটিনিউয়েটেড, ঠিক আছে, ATT ENUATD, অ্যাটিনিউয়েটেড, বুঝছো। এই যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনের যে টিকাগুলো আছে সেগুলো একটু লিখে নাও। এগুলোর মধ্যে রয়েছে মিজলস বা হাম, যেটাকে সহজ ভাষায় বলে হাম, মিজলস বা হাম। এরপর আর কি আসতে পারে? মিজলস বা হামের পরে আছে ধরো যে মামস আছে, পানি বসন্ত আছে, পানি বসন্ত, এবং টাইফয়েড, ঠিক আছে। এই রোগগুলো আছে টাইফয়েড। এই রোগগুলো কি? টাইফয়েড। এই রোগগুলো হয় কেন? এই রোগগুলো হয় আছে অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিনের যে টিকাটা, এই টিকাগুলো তৈরি করা হয় শক্তি হ্রাসের মাধ্যমে। শক্তি হ্রাস, ভাইরাস বা ব্যাকটেরিয়ার শক্তি হ্রাসের মাধ্যমে। এরপর আসে 3 নাম্বার আছে টক্সয়েড আছে। কি আছে? টক্সয়েড। ওকে, টক্সয়েড। এখানে আছে টক্সিক কিছু পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। এটার উদাহরণ পড়বো আছে টিটিনাস আর ডিপথেরিয়া। এটার উদাহরণ কি? টিটেনাস, আর আছে ডিপথেরিয়া, আর আছে কি? ডিপথেরিয়া। ওকে, ডিপথেরিয়া।
রিয়া, টিটিনাস আর ডিফথেরিয়া, বুঝছো? 3 নম্বরে এটা পড়বা। এইবার আসি হচ্ছে 4 নম্বরে, এই পাশে লিখতেছি 4 নম্বরটা দেখো। 4 নম্বরে যেটা পড়তে পারো সেটা হলো ভাইয়া আরেকটা আছে সাব ইউনিট। সাব ইউনিট বা সাব ইউনিট আছে, সাব ইউনিট। সাব ইউনিটের মূল যে কাজগুলো থাকে সেটা একটু খেয়াল করো। কোন কোন রোগের টিকা আছে সাব ইউনিটের সাহায্যে তৈরি করা হয়? এটা হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা, ঠিক আছে? প্যাপিলোমা ভাইরাস, প্যাপিলোমা যে রোগটা আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভ্যাকসিনগুলো তৈরি করা হয়েছে সাব ইউনিট দিয়ে। ভাইরাস এই ভ্যাকসিনগুলো তৈরি করা হয় সাব ইউনিট দিয়ে। তাহলে আমাদের 4টা শেষ। সর্বশেষ আছে কনজুগেটেড। কনজুগেটেড ওটা বেশি একটা আসে না, তারপরে পড়তে পারো এটা হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, ওটা বেশি একটা আসে না। বেশি যেটা আসবে সেটা একটু বলি, নিষ্ক্রিয়, শক্তিহ্রাস এবং টক্সয়েড, এই 3টা বেশি আসবে। আমি আবার একটু বলে দিই, এই 4টা একটু ভালো করে পড়ে ফেলবা। তাহলে কি বলছি, এই 4টা যদি একটু ভালো করে পড়তে পারো ভাইয়া, ইনশাল্লাহ আর কিচ্ছু লাগবে না, ইনশাল্লাহ আর কিচ্ছু লাগবে না, বুঝছো? ইনশাল্লাহ এর মধ্য থেকে সবই আসবে, ইনশাল্লাহ এর মধ্য থেকেই। ওকে, আল্লাহ ভরসা, বুঝছো? বাকিটা আল্লাহ ভরসা। তাহলে এটা বুঝছো কিনা ভাইয়াকে একটু জানাই দাও তো। ভাইকে একটু জানাই দাও তো ভাই, এটা বুঝছো কিনা? জাস্ট আমি তোমাকে বললাম যে নিষ্ক্রিয় মানে কি, তোমার সামনে একটা জিনিস আছে, সে বুঝাই দিচ্ছে ভাই এই জিনিসটা তোর খারাপ। তো শরীরের মধ্যে কি যে ভাইরাস ব্যাকটেরিয়া তো সরাসরি পুশ করবে না, ও কি করবে, যেটা আসলে আমার ক্ষতি করবে না এরকম একটা অবয়ব তোমার সামনে দেখাচ্ছে, এইটা খারাপ। তাহলে কি করবো, যাই থাপ্পড় থুপ্পড় মেরে বসবো। নিষ্ক্রিয়, শক্তিহ্রাস, সাব ইউনিট বা টক্সাইড, এটা বিভিন্ন ধরনের পদার্থ ব্যবহারের কারণে করা হয়, ঠিক আছে? তো ভাইয়া এটা বুঝতে পারছো কিনা? এটা যদি বুঝতে পারো, ভ্যাকসিনটা বুঝলে অধ্যায় কিন্তু শেষ। এখন আমরা কিছু এমসিকিউ সলভ করলেই আমাদের কিন্তু ক্লাসটা অলমোস্ট ডান হয়ে যাবে, তাই না? অলমোস্ট শেষ হয়ে যাবে। তাহলে বলো তো ভাই এটা বোঝা গেছে কিনা? কোনো সমস্যা আছে কি ভাইয়ের কাছে? একটু বলো ভাই, বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? এটা একটু লিখে নিবা, কোন ভ্যাকসিনটা কিভাবে তৈরি করা হয়, কোন ভ্যাকসিনটা কিভাবে তৈরি করা হয়, এটা একটু মুখস্থ করতে হবে। এটা পরীক্ষা আসে, কোন ভ্যাকসিনটা কোন ভাবে তৈরি করা হয়, কোন ভ্যাকসিনটা কিভাবে তৈরি করা হয়, এটা একটু পরীক্ষা আসে ভাইয়া, ঠিক আছে? গুটি বসন্ত কি জন্য বলছিলেন আবার একটু যদি বলেন। গুটি বসন্ত আছে অ্যাডল্ট জেনার 1796 সালে প্রথম টিকা আবিষ্কার করেন। এই টিকাটা ছিল আছে গুটি বসন্ত টিকা। এটা কি ছিল? গুটি বসন্তের টিকা। এই বলছি, জাস্ট শুধু এটাই। অ্যাডল্ট জিনার হচ্ছে সর্বপ্রথম ভ্যাকসিনের আবিষ্কারক হচ্ছে অ্যাডল্ট জিনার। সে শুরু করছিল 1796 সালে। সে যে টিকাটা আবিষ্কার করছে সেটাকে বলা হয় কি, গুটি বসন্তের জন্য সে টিকা আবিষ্কার করছিল। ওকে, 4-এর লাস্টে লিখছে আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। রিসেন্টলি দেখবা যে যাদের আসলে জরায়ু ক্যান্সার হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে কি হয়, জরায়ু ক্যান্সার। মনে রাখতে পারো এটা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে কি হয়, জরায়ু ক্যান্সার। খুব রিসেন্ট টাইমে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস খুব মারাত্মক আকারে ছড়াই গেছে। এটাকে প্রতিহত করার জন্য একটা ভ্যাকসিন তৈরি হয়েছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসকে প্রতিহত করার জন্য একটা ভ্যাকসিন আছে। সেই ভ্যাকসিনটা কি, সাব ইউনিট টাইপের ভ্যাকসিন ব্যবহার করা হয়। কোন টাইপের? সাব ইউনিট টাইপের। ওকে, সো আশা করি যে ঠিক আছে। তাহলে চলো আমরা চলে যাই, যতটুকু সমস্যা ছিল আমরা বলে দিলাম। বলে দেওয়ার পরে আমরা তাহলে একটু প্র্যাকটিসে চলে যাই। এই যে এইবার চলে আসি আমাদের একটা কোশ্চেন, মানবদের প্রতিরক্ষা ব্যবস্থা কয় প্রকার? কে জানো ভাইয়াকে একটু বলে দাও। এটা আমি আর কিছু বলার নাই, এটা বারবারই বলতেছি, ফেনা তুলে ফেলছি। 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। ভাইয়াকে বলো তো, আনসার দিয়ে ফেলো। মানবদের প্রতিরক্ষা ব্যবস্থা কয় প্রকার? মানবদের প্রতিরক্ষা ব্যবস্থা কত প্রকার? দেখি কে কে পারো, ভাইয়াকে একটু জানাই দাও তো। মানবদের প্রতিরক্ষা ব্যবস্থা কত প্রকার? সবার পড়া উচিত, এই কোশ্চেনটা সবার পড়া উচিত। এই অধ্যায়টারই পড়াই হচ্ছে এটা, পড়াই হচ্ছে এটা। আজকে সারাদিন ধরে এটাই পড়াইছি, তাই না? এটাই পড়াইছি। এখন বলো তো ভাইয়া, মানবদের প্রতিরক্ষা স্তর কয় স্তর বিশিষ্ট? একটু বলো তো, কয় স্তর বিশিষ্ট? মনে আছে কয় স্তর বিশিষ্ট? বলো তো কয় স্তর? 3, 4, 5, 6 কত? 1, 2, 3, 4, 5, 6 কত? বলো দেখি কে কে জানো, ভাইকে একটু জানাই দাও। এই তো উত্তর পাচ্ছি। ওকে, সর্বপ্রথম বলছে শান্তা, বলছে সি, ভেরি গুড। তারপরে সে লিমা বলছে সি, ওকে, ভেরি গুড, সাবাস। তামান্না ইসলাম তানহা বলছে 8-এর আছে 3, ওকে। মঙ্গপ্রো বলছে আছে সি। শিরিনা আক্তার বলছে 3। আফরিন সুলতানা শামিমা বলছে সি। ইশরাত জাহান নিহা বলছে সি। তারপরে বলছে উম্মে হাফসা বলছে 3। আনিশা নূর বলছে 3। ওকে, সাদিয়া মিতু বলছে সি। মৌসিনা জামান বলছে সি। আফরিন সুলতানা শামিমা 3 প্রকার, ভেরি গুড। সুমাইয়া বেগম সি, ভেরি গুড, সাবাস। তাহলে উত্তর কি হবে? 3 প্রকার। এটা তো আমরা পড়াইছি, এটা আমি আরো কিছু বলতেছি না, এটা তোমরা জানোই। এরপরে চলে যায়, ত্বক ও মিউকাস মেমব্রেন কোথায়, কোন ধরনের প্রতিরক্ষার অন্তর্ভুক্ত? ত্বক ও মিউকাস মেমব্রেন এটা কোন ধরনের, এটা কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্গত? একটু বলো তো। এখানে প্রথম যেটা আছে অর্জিত প্রতিরক্ষা, কৃত্রিম প্রতিরক্ষা, প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা। এটা জাস্ট আমি একটু ব্যাখ্যা সহকারে বুঝাই দিই তোমাদেরকে।
ত্বক এবং মিউকাস, মিউকাস মানে কাশি, কাশি কি করে ভাইরাস ব্যাকটেরিয়াকে আটকায়ে কাশির সাথে দলা পাকায় ফেলে এবং পরে কফের মাধ্যমে বের করে দেয়। তো একটু খেয়াল করো, প্রথম যে অপশনটা আছে এটা আমি একটু বুঝাই তোমাদেরকে। অর্জিত, অর্জিত মানে কি কারোর থেকে পাওয়া। এখন ত্বক আর মিউকাস, আমার শরীরে ত্বক আর মিউকাসকে আরেকজনের শরীর থেকে এনে আমার শরীরে লাগানো, নিশ্চয়ই লাগাই না, তার মানে এটা হবে না, এটা বাদ। এবার আসো কৃত্রিম, আমাদের শরীরের আল্লাহ তাআলা দেশে, এটা কি কৃত্রিম? এটা আল্লাহ ন্যাচারালি হয়েছে, এটা তো কৃত্রিম না, কখনোই কৃত্রিম না। এবার আছে সক্রিয়, সক্রিয় হওয়ারও কোনো চান্স নাই, এটাও আমরা অর্জিত বা সক্রিয় এই জাতীয় কিছু না। তাহলে রয়েছে কে? প্রাকৃতিক প্রতিরক্ষা। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে বলতো? সি নাম্বারটা হয়ে যাবে সঠিক উত্তর। কি হয়ে যাবে বলতো? সি নাম্বারটা হয়ে যাবে সঠিক উত্তর। ত্বক ও মিউকাস মেমব্রেন কোন ধরনের প্রতিরক্ষার অন্তর্গত? প্রাকৃতিক প্রতিরক্ষা। কোন ধরনের? প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্গত। বুঝছো কি বলছি? যা সহজ কথা, প্রাকৃতিক। আমার ত্বক আর মেমব্রেন কি, মিউকাস কি আরেকজনের তাই আমি নিয়ে আসিনি, আমি আমার মাঠ থেকে পাইনি, ত্বককে আমি মাঠ থেকে পাই না, সক্রিয়, সক্রিয় না, তাহলে কি হবে ভাইয়া? প্রাকৃতিক হয়ে যাবে, তাই তো? তাহলে উত্তর কি হয়ে যাবে বলতো? সি নাম্বারটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে কোশ্চেনটা যাই, অ্যান্টিজেন বলতে কি বোঝো? অ্যান্টিজেন বলতে কি বোঝো? অ্যান্টিজেন বলতে কি বোঝো? অ্যান্টিজেন বলতে কি বোঝো? এখন আমি তোমাদেরকে বলছিলাম যে অ্যান্টিজেন হচ্ছে কি, বাইরে থেকে যেটা আমাদের শরীরে আসে সেটা হচ্ছে অ্যান্টিজেন। বাইরে থেকে যে রোগ সৃষ্টিকারী উপাদান আমাদের শরীরে আসবে তাকে কি বলা হচ্ছে? অ্যান্টিজেন। অ্যান্টিজেনের কারণেই অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিজেনের কারণেই কি হচ্ছে? অ্যান্টিবডি তৈরি হয়। ওকে, তো দেখো এক হিসেবে তুমি যদি এটার উত্তর দিতে যাও, বি এবং সি দুইটাই কিন্তু কারেক্ট আসে তোমাদের কথা মতে, এটা কিন্তু দুইটাই কারেক্ট আসে। কিন্তু ভাইয়া এখানে আমাকে একটা সিদ্ধান্ত উপনীত হতে হবে, যেহেতু অ্যান্টিজেনটা আসলে কি, অ্যান্টিজেন মানে বাইরে থেকে যে জিনিসটা আসবে সেটাই যে রোগ সৃষ্টিকারী না হইলে সেটা কিন্তু অ্যান্টিজেন হবে না। তার জন্য আমি বি নাম্বারটাকে তোমরা সঠিক হিসেবে পরিগণিত করে নাও। তবে সি নাম্বারটা যদি আমার বি নাম্বার না থাকতো তাহলে আমি সি নাম্বারে যাইতাম, যেহেতু বি নাম্বারটা আছে এই জন্য আমি বলতেছি তুমি বি নাম্বারটা দিয়ে দাও। যেহেতু রোগ সৃষ্টিকারী এমন পদার্থ, রোগ সৃষ্টি করে এমন পদার্থের কারণেই, এই ধরনের পদার্থ আসলেই তখন অ্যান্টিবডির সৃষ্টি হয়। তাহলে অ্যান্টিবডির সৃষ্টির সাথে এটা রিলেটেড, দুইটাই কিন্তু উত্তর হয়, হিসেবে কিন্তু দুইটাই উত্তর হয়। তবে দুইটা না দিয়ে তোমরা সি না দিয়ে তোমরা বিটাকেই দিও, কারণ কি রোগটা আগে, রোগটা আগে আসতেছে শরীরে, রোগ সৃষ্টি করবে, তারপরে অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে মূল কাজটা কে করে? রোগ সৃষ্টি করে এমন পদার্থ। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রেখো। তারপরে চলে যাই পরের কোশ্চেনটাই চলে যাই, বির পরে আমরা তারপরের কোশ্চেনটা একটু সলভ করে ফেলি। সেটা হচ্ছে কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে? কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে? এটা মনে হয় না বলছি তোমাদেরকে, এটা হবে কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে, বলো পারো কেউ? এটা আমাদের ইসের মধ্যে এ ধরনের কথাবার্তা ছিল না, এই জন্য নিয়ে আসা। কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে বলো, বলে ফেলো, যে যে আছে একটু কমেন্ট করে জানাই দাও। ওকে, ভাইকে একটু দ্রুত জানাই দিবা। ওকে দেখো, এখানে আসি, একটু কথায় আসি। সেটা হচ্ছে এখানে লিম্পোসাইট মেইনলি উত্তর, কিন্তু লিম্পোসাইট, ঠিক আছে, মেইনলি উত্তর হয়ে যাবে কি? লিম্পোসাইট হবে, ঠিক আছে, মেইনলি উত্তর হবে কি বলতো? লিম্পোসাইট হবে। বাট এখানে যে সমস্যাটা হয়েছে যে এখানে টি আছে আর বি আছে, টি যেটা আছে একটা আছে টি আর একটা আছে কি বি। বি যেটা আছে, বি মানে ব্রেন, তাহলে যেটা আছে স্মৃতি সংরক্ষণ করে, স্মৃতি সংরক্ষণ করে, সেটা হয়ে যাবে বি লিম্ফোসাইট। স্মৃতি, স্মৃতি সংরক্ষণ এই কাজটা যে করবে সে হয়ে যাবে কি? লিম্ফোসাইট। সহজ কথায় বুঝছো কি বলছি? স্মৃতি সংরক্ষণ যে করে সে হচ্ছে বি লিম্ফোসাইট, আর যে আছে অ্যান্টিবডি তৈরি করে সে কি হয়ে যাবে? টি লিম্ফোসাইট। কি হয়ে যাবে? টি লিম্ফোসাইট। বোঝা গেছে? আমি আবার বলি, স্মৃতি, স্মৃতি শব্দটা যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে বি লিম্ফোসাইট। আর যদি তোমাকে বলা হয় যে স্মৃতি না, তোমাকে জাস্ট যদি এমনিতেই বলে দেয় যে ভাইয়া এটা স্মৃতি না, জাস্ট ফর আসছে কি অ্যান্টিবডি তৈরি, সেক্ষেত্রে হয়ে যাবে সে টি লিম্ফোসাইট। বুঝছো? অ্যান্টিবডি তৈরির সাথে যে টি লিম্ফোসাইট কিন্তু যুক্ত। ওকে, টি লিম্ফোসাইট যুক্ত, অ্যান্টিবডি আছে তৈরি করে কে? লিম্ফোসাইট তৈরি করে। বুঝছো? আর নিউট্রোফিল কি করে? জীবাণু ধ্বংস করে। অ্যান্টিবডি নিউট্রোফিল জীবাণু ধ্বংস করতে সহযোগিতা করে। এরপর চলে যাই, ভ্যাকসিন দিয়ে কি সৃষ্টি করে? এটা বলো, লাস্ট কোশ্চেন, এবং এটা সবার পারা উচিত, দেখি পারো কিনা সবাই। ভ্যাকসিন দিয়ে কি সৃষ্টি করে? এটা সবারই পারা উচিত। স্মৃতি সংরক্ষণ করে বি লিম্ফোসাইট, আর টি লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। ওকে,
এবার চলে আসো লাস্ট কোশ্চেন, ভ্যাকসিন দিয়ে কি সৃষ্টি করে, এবং এটা সবারই পারা উচিত, ঠিক আছে, এটা সবারই পারা উচিত, ঠিক আছে, একটু বলে ফেলো ভাইয়াকে, একটু কমেন্টগুলোর একটু উত্তর দিয়ে ফেলো সবাই, ভাইয়াকে একটু জানাই দাও। আর ভাইয়াও তোমাদেরকে একটু জানাই দিক, আমার স্কুল তোমরা জানো আমাদের যে ক্লাসগুলো কন্ডাক্ট হচ্ছে, এই ক্লাসগুলো কন্ডাক্ট হচ্ছে কার পক্ষ থেকে, আমার স্কুলের পক্ষ থেকে। আমার স্কুল প্ল্যাটফর্ম তোমাদের জন্য পুরো কোর্সটাই কিন্তু ফ্রি রেখেছে। এখন এখানে বসে তুমি পুরো ক্লাসটাই পেয়ে যাচ্ছ, কিন্তু শুধু ক্লাস করলে কি হবে, মাঝে মাঝে কিন্তু একটু এক্সামও দিতে মন চায়, কারণ কত জাজমেন্ট যদি না হয়, তোমার যদি জাজমেন্ট না থাকে তাহলে তুমি বুঝতে পারবা না যে কোন জায়গাটায় কি পজিশনে আসো। পরীক্ষা যত বেশি দিতে পারবা, কনফিডেন্স তত গ্রো আপ হবে, নিজের মধ্যে তত বেশি ভর করবে যে না আসলে আমার একটা উন্মাদনা তৈরি হবে, বুঝছো। তো আমার স্কুলে দুইটা এক্সাম ব্যাচ আছে, একটা হচ্ছে আমাদের বিএসসি শিক্ষার্থীদের জন্য, আর একটা হচ্ছে আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য। উভয় জায়গাতেই আমাদের টোটাল পরীক্ষা হবে 168টি, ঠিক আছে, 168টি পরীক্ষা হবে, যার মধ্যে আবার 12টি তোমাদের সবার জন্য উন্মুক্ত ফ্রি। এই বিএসসির কোর্স ফি কত, মাত্র 600 টাকা ভাইয়া। ডিপ্লোমার কোর্স ফি কত ভাইয়া, মাত্র 500 টাকা। এই 500 টাকা এবং 600 টাকা দিয়ে পুরো কোর্সটা তো তুমি ফ্রি পেয়ে যাচ্ছই, সাথে কি পাচ্ছ, 168টি পরীক্ষা দিতে পারছো। এত সুবর্ণ সুযোগ আমার মনে হয় না আর কেউ তোমাকে দিতে পারবে। সো তোমরা যারা আসলে এখনো পর্যন্ত ভর্তি হও নাই, আমাদের যে এক্সাম ব্যাচে এখনো এনরোল করো নাই, তারা কাইন্ডলি খুব দ্রুত এনরোল করে ফেলবা, কারণ খুব কম সময় আছে, এই সময়টাকে কাজে লাগাও, ভালো কিছু করো, এই প্রত্যাশাই তোমাদের কাছে থাকবে। সো আমার স্কুল তোমাদের জন্য যখন সম্পূর্ণরূপে একটা সুন্দর একটা জিনিস তোমাদেরকে দিচ্ছে, সো তোমরা কেন এটাকে নিবে না। এই 400-500 টাকা যদি তুমি ইনভেস্ট করো, আমার মনে হয় না তোমার খুব কষ্ট হবে, এবং তুমি একটা ভালো কিছু পাবা। দিন শেষে তখন তোমার শেষ হবে পড়াশোনা, তখন বলবা যে না, আমার স্কুলে যে কথাগুলো বলছিল সেই কথাটা আমার রাখছে, আমার স্কুল থেকে আমি স্যাটিসফাইড, আই এম স্যাটিসফাইড। সো তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হও না, তারা ভাইয়া দ্রুত ভর্তি হয়ে যাও, ভর্তি হয়ে নিজের প্রস্তুতিটাকে শানিত করে ফেলো, আরো বেশি সুন্দর করে ফেলো, চমৎপ্রদ করে ফেলো, ওকে। তো এইটার উত্তর কিন্তু হবে সি, রোগ প্রতিরোধ ক্ষমতা। এটা আমি বলছিলাম তোমাদেরকে, রোগ প্রতিরোধ ক্ষমতা এটার সাথে রিলেটেড, ঠিক আছে। তো যারা ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হও, আমাদের পেজে নক করো, আমাদের নাম্বারে যোগাযোগ করো, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যে এনরোল করতে পারো। সো যারা এখনো ভর্তি হও নাই তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে। সো আজকে ক্লাসটা তাহলে আমাদের এতটুকুই ছিল। বলো আজকে ক্লাসটা বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে কিনা আমাকে একটু জানাই দাও, এবং সেই সাথে সাথে ক্লাসটা কেমন লাগছে সেটাও অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাই দিবা। যদি ভালো লেগে থাকে লাভ রেক দিয়ে পাশে থাকবা, আমাদেরকে অবশ্যই লাভ রেক দিবা। আর যদি খারাপ লেগে থাকে ক্লাসটা, তাহলে সেক্ষেত্রে কি করবা, অ্যাংরি রেক দিয়ে সৎ পরামর্শ দিবা, কারণ আমরা তোমাদের সৎ পরামর্শগুলো মাথা পেতে নিব, ঠিক আছে। এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারো, আমরা সবসময় তোমাদের সাথে আছি। সো তোমাদের যদি কোনো সমস্যা থাকে এবং ক্লাসটা কেমন লাগছে সেটা একটু জানাই দাও, এবং আজকের ক্লাসের কোনো সমস্যা আছে কিনা ভাইয়াকে একটু জানাই দিবা, সবাই কাইন্ডলি একটু দ্রুত জানাই দিবা, ওকে। সো যদি কোনো সমস্যা থাকে সেটাও ভাইয়াকে জানাতে পারো, আমি এখনো আছি তোমাদের সাথে। সো আমাকে একটু জানাই দিবা সবাই কাইন্ডলি।